বাদল গাছে টুটি স্বার্থ হাসিল হইয়া গেলে প্রেমিকা যায় ফুটি তাই আমি হব সকালবেলার পাখি এত বেশি ছাকা খাইছি দুঃখ কোথায় রাখি তাই আইসিএলেরা আই মেয়েরা হাসো সেটে যায় হাসোর মঞ্চে শুধুই মজা কোনো প্যারা নাই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই 2 হাত ধরে টাকা দিব যদি হাসির কথা কই কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও মার্সেল দিব এত টাকা শুধু ধন্যবাদটা দাও নটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে মেন্টরদের মাথা খারাপ তাই তো এসেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দিন বিচারক পাঞ্জা মাইরা সাথে জিয়াউল হক পলাশ কাবিলা বিটে আজকে সবকিছু বিটে হবে কারণ আজকে আমাদের মাঝে আসে কালা জোশা ওরফে শালম ওরফে জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। প্রিয় দর্শক, আমরা সেমিফাইনাল এবং সেমিফাইনালের শেষ এপিসোড লড়ছে আজকে এবং আজকে আমাদের অতিথি আমাদের প্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আমাদের প্রিয় নায়ক সুপারস্টার আমির খান, আমাদের প্রিয় মিষ্টি মুখ যার জন্য হাজার হাজার লাখ লাখ ছেলে মানে কোটি যুবকের ক্রাশ শবনম ফারিয়া। আজকে দুর্দান্ত লাগছে। আমি উনাকে নিয়ে একটা কবিতা বলতে চাই। আমার কবিতার নাম মায়ের মতো বোন। জীবনে হালার বহুত মাইয়া দেখছি কিন্তু আপনার মতো দেখি নাই। যে মাইয়ারেই দেখছি তার এই প্রেমিকা বানাইতে ইচ্ছা করছে কিন্তু আপনারে দেখা আমার শুধুই বোন বানাইতে ইচ্ছা করছে। আপনি যে কালারের পোশাক পরেন না কেন আপনার অন্তরটা কিন্তু ভালো, তাই আপনারে আমার বোন লাগে। আপনি আমার মায়ের মতো বোন। ওস্তাদের মতো হয় নাই। জিয়াউল ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হোক। আমরা ওনার চারণ কবি ইনস্ট্যান্ট তার কবিতা শুনবো কিন্তু তার আগে আমাদের প্রিয় অভিনেতা তুষার খানের জন্য জোরে হাততালি হোক। ওকে, আমরা আমাদের অতিথি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি সেভেন এতবার করে বলতে মানে এটা আমাদের ভাগ্য না দুর্ভাগ্য, আমরা একবার শেষ প্রান্তে। মানুষকে হাসানোর যে দায়িত্ব আমরা পালন করছিলাম কেন আমরা এত কমে শেষ করবো কেন? আমরা দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করতে চাই, আমাদের কোনো ক্লান্তি নেই। মার্সেল আমাদের এই সুযোগ দিয়েছে। মার্সেলের জন্য জোরে হাততালি। এই জার্নিতে যে হবে চ্যাম্পিয়ন মার্সেল তাকে দিচ্ছে 5 লাখ টাকা। মার্সেলের জন্য জোরে হাততালি। যে হবে ফার্স্ট রানার আপ মার্সেল তাকে দিচ্ছে 3 লাখ টাকা। সেকেন্ড রানার আপের জন্য মার্সেলের তরফ থেকে থাকবে 2 লাখ টাকা। ফোর্থের জন্য থাকছে মার্সেল ইনভার্টার এসি। ফিফথের জন্য কি থাকছে? মার্সেল ওয়াশিং মেশিন। সিক্সের জন্য থাকছে মার্সেল রেফ্রিজারেটর। 12 জন কন্টেস্টেন্ট এই সেমিফাইনালে লড়ছে। এখান থেকে 6 জনের ঘোষণা এসছে, তার মানে ফাইনালে 6 জন যাবে, 6 জন ঝরে পড়বে। আজকে ফলাফল ঘোষণা করা হবে। মানে এই যে আমরা একটা পরিবার, এই পরিবারে একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে। আজকে যে আমাদের অতিথি, আপনিও তো ফ্যামিলি ক্রাইসিসে আছেন কারণ আপনি তো ফিমেল নিয়ে থাকেন। ফোন করলে আপনার নেটওয়ার্ক বিজি, তো আপনি তো থাকবেন ফ্যামিলি ক্রাইসিসে নাকি? না, আসি, সবসময় আসি এবং থাকতে চাই, ফ্যামিলির মধ্যে থাকতে চাই। ফ্যামিলির মধ্যে ক্রাইসিস হবে, হ্যাঁ, আবার ফিমেল আসবে, হ্যাঁ, ব্যাচেলর ভাই বোনেরাও আসবে, সবকিছুই হবে, সবকিছু আবার হাসবো একসাথে। অবশ্যই সবকিছু ছাপিয়ে সেই বলির দুর্দান্ত সেই অভিনয়টা একবারে মনে আছে। একটা জোরে হাততালি। তবে বিটে হলেও শাহ আলম ভাইকে আমরা মিস করছি। একটা জোরে হাততালি হোক। আমির ভাই, 12 জন থেকে 6 জন আনা এই নির্দয়ের কাজ আপনি করবেন,
অনুষ্ঠানের যেহেতু নিয়ম করতেই হবে, কিন্তু ইচ্ছে করছিল না একদমই, সত্যি কথা বলি। আচ্ছা, একদম ইচ্ছে করছিল না, তারপর যেহেতু প্রোগ্রামের নিয়ম। ওকে, একটু খালি বলেন যে এই গোটা জার্নিতে কার কার ডায়লগ, কার কার এই লাইনটা এই মনে আছে, একটু দেখি তো। আমার স্মরণশক্তি খুবই খারাপ, তারপরে দুই একটা মনে, শুধু একটা অ্যাটিটিউডই মনে আছে, ডাক্তার। ওকে, এর বাইরে আরো দুই একটা। আর একদম সত্যি মানে থ্যাংক ইউ। তারে মনে না থাকলেই ভালো, আমরা এইটে আবার সেই পুরাতন যোগ বলতে পারবো। কিন্তু শবনম মারিয়া উনি কিন্তু ঘেটে ঘেটে দেখে। কি মনে আছে দেখি। রিয়াজের মেট্রো রেল, হৃদয়ের ডাক্তার, আর হচ্ছে ওর বাবা মার নাম বাসা ভাড়া। ওকে, হ্যাঁ। তারপর তরু ভাইয়ের হচ্ছে মাস্তান, বাবা ছেলে তো মহিবুল্লাহ ছিল, মহিবুল্লাহ বাবা ছেলে। পিনা ভালো ছিল। ওকে, এগুলাই। ও আচ্ছা, প্রথম যে চিকু এসেছিল একদম ফার্স্ট ইয়েতে, চিকু প্রথমটা, ওটাও খুব ভালো ছিল। ওকে, তুষার খান। হ্যাঁ, ওই তরুর মাস্তানের ওইটা। হ্যাঁ, আমাদের মহিবুল্লাহর শুরুতেই পারিয়া ম্যাম। ওকে, পারিয়া ম্যাম, ওইটা। তারপর হলো কেন রনি চাচ্চু, হ্যাঁ। আর আপনাকে নিয়ে বলা অন্য লেভেলের যেটা, তো হ্যাঁ ওটা তো আর জীবনে ভুলবো না। ওকে, ওগুলো তো শেষ পর্যন্ত, গত এপিসোড পর্যন্ত আমার মনে এইবার বোধহয় বাঁচলাম না, একটু ছিলই। ওকে, একটু মানে বোতলে। ওকে, আমাদের বিচারকদের জন্য জোরে হাততালি হোক। কাবিলা ভাই, আপনি এসেছেন, আপনাকে কোন নামে ডাকলে আপনি সবচেয়ে খুশি হন? কাবিলা, কালাজস্যা, শাহ আলম, কোনটা আপনার সবচেয়ে মনে হয় সিগনিফিকেন্ট? মানে আমার কাছে তো আমার সব চরিত্রই ভালো লাগে, যখন যে যেটা ডাকে সেটাই ভালো লাগে। তারপরেও কেউ কাবিলা ডাকে, কেউ কালাজস্যা ডাকে, কেউ শাহ আলম ডাকে। ওকে, আমাদের সবগুলোই ভালো লেগেছে, একটা জোরে হাততালি হোক। যাতে আপনাকে একটু দেখালাম যে আমরাও আমাদের যারা পারফর্মার তাদের অনেক কিছু আমাদের মন কেড়েছে, এবং দর্শকরা এই পার্টিসিপেন্টদের এখন এই নামে ডাকছে। সো এইটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। আমাকেও এখন আগে যে শোয়ের নামে বলতো, বাট এখন স্টিল আমি যখন রাস্তাঘাটে চলি, এই আপনি হাসো করেন না, বুকটা আনন্দে ভরে যায়। যে অনুষ্ঠানে আমি পারফর্মার ছিলাম প্রথম সিজনে, সেই অনুষ্ঠানে আমি উপস্থাপনা করছি। থ্যাংক ইউ মার্সেল, থ্যাংক ইউ আপনারা, থ্যাংক ইউ। ওকে, আমাদের কস্টিউম স্পন্সর টাসেলের জন্য জোরে হাততালি। রাবার ব্যান্ডের সঙ্গে আবু হেনা রনি, আমার জন্য হাততালি হোক। আর কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডাকতে চলেছি। প্রথম পারফর্মার হাসি মুখের পারফর্মার, সে নিজের হাসি মুখ কিন্তু আপনাদেরকে হাসাতে, সে ওস্তাদ আসছে চট্টগ্রাম মোমিন রোড থেকে, সুস্মিত দে। কেমন আছেন সবাই? ভালো। ভয় কাকে বলে? যেটা দেখলে বা শুনলে আপনার দুই কাঁধে উঠে যাবে, সেটাকে বলে ভয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ভয়ের ডেফিনিশন আলাদা হইতেই পারে। আমার থেকে যখন বেশি ভয় লাগে, আমি তখন নিজের ব্লাড গ্রুপ বলতে থাকি, বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ। কিছু ভয় আবার প্রকাশ করা যায় না। ছোটবেলায় আমি বই হারাই ফেলছিলাম, তা আমি ভয়ে ভয়ে আমার বাবাকে গিয়ে বললাম, বাবা আমি তো বই হারাই ফেলছি। বাবা তখন আমাকে বলে, তো কি হয়েছে, আর একটা কিনে দিব। কিছুক্ষণ পর মা আসছে, মা এসে বলে, তোমার ছেলে কি করছে জানো, ওই স্কুলে বই হারাই ফেলছে। বাবা আমার দিকে তাকাই বলছে, তুই বই হারাই ফেলছস, টাকা কি গাছে উঠে, কালকে থেকে বই ছাড়া স্কুলে যাবি। আরে পোল্টি। তো মায়ের থেকে বাঁচার জন্য আমি পুরো বাসা দৌড়াচ্ছিলাম, কোথায় লুকাবো। শেষমেশ আমি খাটের নিচে লুকাই গেছি। খাটের নিচে ঢুকে দিকে পাশে বাবা অলরেডি লুকায় আছে। ওই দিন আমি বুঝতে পারছি, আমি আর আমার বাবা আমার মাকে সেম লেভেলে ভয় পাই। কিছু মানুষ ভয় আবার একটু বেশি প্রকাশ করে ফেলে, যেমন আমার বন্ধু কালামানিক কলেজে গিয়ে নকল করতে গিয়ে রেখা ম্যাডামের কাছে ধরা খাইছে। ম্যাডাম নকলটা হাতে নিয়ে বলছে যে তোর আমি গার্জিয়ান কল করাচ্ছি। কালামানিক তো ম্যাডামের পা ধরে ফেলছে, বলছে ম্যাডাম প্লিজ এবারের মতো মাফ করে দেন ম্যাডাম, আর হবে না ম্যাডাম, আপনি আমার বাবার মতো ম্যাডাম। আমিন ভাই, আমি যখন অফিসে থাকি, অফিসে যখন আমাকে কোনো কাজ দেয়, আমি ওই কাজটা পুরা কমপ্লিট করি না। আমি ওই কাজটা একটু করে বাকি রেখে বাকিটুকু জমা দিই। আমার হাতে যতই সময় থাকুক আমি কাজটা পুরা শেষ করি না, কারণ কাজটা আমি পুরা শেষ করে যদি জমা দিই তাহলে তো আমার এক্সপেকটেশন বেড়ে যাবে, ওটারই ভয় আমার। আমাদের হাসর রাইসা যেদিন পেতনি সাচ্ছিল সেদিন আমার ওকে দেখে ভয় লাগে না,
কিন্তু যেদিন পার্বতী সাজ ছিল ওই দিন আমার সে ভয় লাগছে। তবে মেয়েরা মেকআপ করলে আমার থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু মেকআপ তোলার প্রসেসের সময় যদি কোনো কারণে ভুলে দেখে ফেলি ভয়ে আমার আত্মা বের হয়ে যায়। আমি একটা ভূতের সিনেমা দেখে বাসায় গার্লফ্রেন্ডের সাথে রুমে বসে আছি যাতে কারো থেকে ভয় না লাগে। গার্লফ্রেন্ড আমাকে বলছে যে তোমাদের কাজের ছেলেটা তো সেই ভালো চা বানাইতে পারে। আমি এটা শুনে দৌড়াই গেছি রান্নাঘরে, কারণ আমার হঠাৎ মাথায় আসছে আমাদের বাসায় তো কোনো কাজের ছেলে নেই। এরপর আমি দৌড়াই গেছি আমার রুমে, কারণ আমার মাথায় আসছে আমার তো গার্লফ্রেন্ডই নেই। তুষার ভাই, এক্স্যাক্টলি এই কারণে না আমি ভূতের সিনেমা দেখি না। একটা মানুষ ভূতের সিনেমা কেন দেখবে? আমার কিছু ফ্রেন্ড আমাকে জোর করে সিনেমা হলে নিয়ে যায় ভূতের সিনেমা দেখানোর জন্য। রনি ভাই আপনি বলেন, নিজের টাকা দিয়ে নিজের জিনিস কাঁধে তোলার মাহাত্ম কি? আর ভূতের সিনেমা যদি দেখতেই হয় দরকার হলে 80-র দশকের বাংলা ভূতের সিনেমা দেখব, কারণ এখন প্রযুক্তি আগাইছে, ওগুলো দেখতে এখন কমেডি মনে হয়। পলাশ ভাই, ভূতের সিনেমায় সব থেকে বেশি মিসিং পার্টটা কি বলেন তো? লজিক। আমি প্রত্যেকটা ভূতের সিনেমা দেখলে আমার মাথায় একটাই প্রশ্ন আসে, কেন? একটা কাপল গাড়ি করে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছে। কাপল দুইটা ডিসিশন নিছে যে ওরা জঙ্গলে যাবে থাকার জায়গা খুঁজতে। কেন জঙ্গলে কে থাকতে যায়? যে মানুষটা গাড়ি এফোর্ড করতে পারে তার কি একটা ফোন নাই? এরপর ওরা জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে দেখলো একটা পুরান বাড়ি। পুরান বাড়িটার একটা দারোয়ান আছে। দারোয়ানটা এসে কাপলকে সাবধান করছে, আজকে থেকে 30 বছর আগে এই বাড়িতে একটা ছেলে মারা গেছে, এরপর থেকে এই বাড়িতে কেউ থাকে না। যদি কেউ না থাকে তাহলে তোরে বেতন দেয় কে? কাপলটা ডিসিশন নিয়ে নিছে যে ওরা ওই বাড়িতেই থাকবে। মাঝখান দিয়ে গোটা একটা গাড়ি যে রাস্তায় ফেলে আসছে ওটার কোনো খবর নাই তাদের। রনি ভাই, আপনার গাড়িওয়ালা ফ্রেন্ডকে আপনি যদি একটা ময়লা রুমে নিয়ে যান, সে সাথে সাথে বলবে ইউ, কিন্তু ওই কাপল দুইটা বড়লোক কাপল, ওরা ওই রুমে এমনি ঢুকছে যেমনি ওরা যাতে আগের থেকে বুকিং দেওয়া ছিল ওদের। আর আমার মনে হয় যে আমাদের জাহাঙ্গীর ভাই বোধহয় ভূতের সিনেমা বানায়, কারণ ভূতের সিনেমায় বাজেট একটু কম থাকে। ওরা আর যাই করুক দরজায় তেল দিবে না, প্রত্যেকটা ভূতের সিনেমায় দরজায় ক্যাঁ করে খুলতে হবে। এরপর রাত নামলো। পলাশ ভাই, আপনি তো অনেক সিনেমা দেখছেন, নিজে অনেক সিনেমা করছেন, তো এই মুহূর্তে কি হয় বলেন তো? এই মুহূর্তে হবে বৃষ্টি, অবভিয়াস ঘটনা। রনি ভাই, এরকম বৃষ্টিতে আপনি যদি একটা ভুতুরে বাড়িতে থাকেন তাহলে আপনার মধ্যে কি ইমোশন কাজ করবে? আপনি ভয় পাবেন, আপনি টেনশন করবেন, কারণ আপনার গাড়ি বাইরে আছে। কিন্তু না, এই কাপল ডিসিশন নিছে এটাই মোক্ষম সময় রোম্যান্স করার জন্য। আর বিশ্বাস করেন, শুধুমাত্র এই একটা দৃশ্য দেখার জন্য কিন্তু মানুষ পুরো সিনেমাটা দেখতেছে। কিছুক্ষণ পরে জঙ্গল থেকে একটা আওয়াজ আসলো, মেয়েটা বাসার থেকে বের হয়ে গেল আওয়াজটা কোথা থেকে আসতেছে দেখার জন্য। কেন? আমার কথা হচ্ছে, তুই যদি কোনো আওয়াজ শুনতে পাস, ফার্স্ট কাজ করবি আগে পোলাটাকে ডাকবি, গেলে দুইজন একসাথে যাবি, নয় পোলাটাকে পাঠাবি, মরলে ও মরবে। দেখেন ভাই, ভূতের সিনেমা হোক আর যে সিনেমা হোক, কোন সিনেমায় সুন্দরী মেয়েরা মারা যাক এটা আমি চাই না। বাই দ্য ওয়ে, দেবী সিনেমায় না মরে যাওয়ার জন্য থ্যাংক ইউ। কিছুক্ষণ পর পোলাটার খবর হয়েছে মেয়েটা নাই। পোলাটা মেয়েটাকে খুঁজতে বের হয়ে গেছে। মেয়েটা জঙ্গল থেকে এসে দেখে পোলাটা মরে পড়ে আছে। মেয়েটা গেছে দারোয়ানের কাছে, গিয়ে বলছে, ভাইয়া আমার বয়ফ্রেন্ডকে ভূত মেরে ফেলছে। দারোয়ান বলছে, ভূত? কিসের ভূত? আমি এখানে আছি 300 বছর ধরে, কেউ আমি তা কাউকে মরতে দেখি নাই। তুষার ভাই, আমার এই পুরা গল্পে কোনো লজিক পাইছেন? এক্স্যাক্টলি এই কারণে আমার ভূতের সিনেমা দেখতে ভালো লাগে না। ভূতের সিনেমা দেখার শুধুমাত্র একটাই ভালো দিক আছে, ভূতের সিনেমা দেখে আপনি যদি বের হন, আপনি নিজেকে কখনো একলা ফিল করবেন না, সবসময় মনে হবে কেউ না কেউ আছে। পারি আপনি একটা কিউট সিচুয়েশন যে কোনো মুহূর্তে ভয়ের হয়ে যেতে পারে, ব্যাপারটাকে আপনি বিশ্বাস করেন?
হ্যাঁ বললে তো হবে না, না বলতে হবে না, যোগটা হবে না। ধরেন আপনি একটা টেডি বিয়ারকে জড়ায় ধরে ঘুমাচ্ছেন, বিষয়টা খুবই কিউট, ঠিক ততক্ষণ পর্যন্তই কিউট যতক্ষণ না টেডি বিয়ার আপনাকে জড়ায় ধরে। দুর্দান্ত। একদম সেমিফাইনালে মানে এমন একটা টপিক বেছে নিয়েছে, সেমিফাইনালে সবাই ভয় পাচ্ছে, বাট ও নিজে ভয়কেই টপিক হিসেবে বেছে নিয়েছে। দুর্দান্ত, থ্যাংক ইউ। এমন একটা কিছু চেয়েছিলাম। থ্যাংক ইউ। শুরুতেই আমাদের অতিথির কেমন লেগেছে সেটা জানতে চাই। আমার সুপার লাগছে, সুপার, পুরো ব্যাং অন একটা পারফরমেন্স হয়েছে, সুপার। এবং ভয় না, আনন্দে কান্দুইটা গেছে, সুপার। এবং লাস্টে যেটা ভূতের যে আপনার যে গল্পটা বললেন, মানে আপনার ওয়ে অফ স্টোরি টেলিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ওকে, আমি একটু বলতে চাই, কোনো এক এরকম পুরাতন বাড়িতে মিউজিক, আমি আর আমার ক্লোজ একজনকে নিয়ে আমরা সেই রুমে একটা কঙ্কাল মতো কিছু একটা দেখে সে ভয়ে বলছে, রনি খুব ভয় পাচ্ছি আমি বললাম শক্ত করে জড়িয়ে ধরো। সে বলল, কেন, নিজে থেকে শক্ত হয় না? এবার সে বলছে ওই দেখো কঙ্কাল, বলে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বললাম, ভয় পাওয়ার কি হলো? বলছে ওই যে কঙ্কাল। সে আমাকে জড়িয়ে ধরে বলছে, এই তো সাহস পাচ্ছি, ভাল লাগছে আমার। বললো, কেন ভাল লাগছে? সে বলল, ওই কঙ্কালে যে হাড়টা মিসিং এখানে পেয়েছি খুঁজে। ওকে, সেই হাড়টাকে বলে রাহু চন্ডালের হাড়। আরে হাড় নিয়ে যে যোগ বলে সে হচ্ছে হারামি। আমাদের বিচারকরা তাই বলছে। ওকে, আমিন খান বলবে এবার। রনি, ইউ আর জিনিয়াস ম্যান, জিনিয়াস, রিয়েলি জিনিয়াস মানে হচ্ছে আমাদের দিন। ওকে, থ্যাংক ইউ। সুস্মিরে সিম্পলি এক্সেলেন্ট এবং ডিস্টিল ওয়াটারের মতন ক্লিয়ার তোমার পারফরমেন্স আজকে, একদম মানে কোথাও কোনো খুঁত নেই, সুন্দর স্মুথভাবে বলে গেল। এবং সেমিফাইনালে যেটা সবাই খুব নার্ভাস থাকে, তুমি সেই জিনিসটা টোটালি তোমার মধ্যে ছিল না। এক্সিলেন্ট জব। শবনম ফারি, আমাদের দেবী বলবে এবার। সুস্মিত খুব ভালো ছিল। আজকে যেটা হয়েছে, আজকে না মানে আগের পর্ব থেকে যখন সেমিফাইনাল শুরু হয়েছে তখন থেকে আমাদের খুব ভালো ভালো পারফর্মাররাও যখন স্টেজে এসছে ওরা ভীষণ নার্ভাস ছিল। মানে আমরা যাদের মানে পারফরমেন্সের জন্য ওয়েট করি তারাও নার্ভাস ছিল, বোঝা যায়। ফার্স্ট অফ অল তোমার কোনো নার্ভাসনেস ছিল না। সেকেন্ড, দিস ইজ ওয়ান অফ ইউর বেস্ট পারফরমেন্স অন দিস স্টেজ। ওয়ান্ডারফুল। সুস্মিত, আমার যতটুকু মনে পড়ে যতগুলো এপিসোডে আসে ও প্রথম পারফরমেন্সটা ওই করে এবং শুরুটা অনেক ভালো করে দেয়। আর ওকে আজকে আমার কীরকম মানে অনেকদিন ধরে ভাবছিলাম বলা হয়নি, ও মনে হয় কি গবেষণা করে এগুলো তৈরি করে তারপর স্টেজের মধ্যে পারফরমেন্স দেয়। খুব ভালো ছিল সুস্মিত, ও খুব ভালো ছিল। সুস্মিত দে ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুতি যেমন দরকার, আজকে শুরুটা দুর্দান্ত হয়েছে। অনেক অনেক এবার আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো। কবিতার নাম ডান হাত বাম হাত। আমার ডান হাতে এক ডাব, বাম হাতে এক ডাব, যে গাছ থেকে পাইরে আনছি সেখানেও আছে অনেক ডাব, পুরাই কাপ ঝাপ, কিন্তু ডাবের ভিতর পানি আছে, কিন্তু আমার কলিজার মধ্যে পানি নাই। ওকে, কবিতার বিশেষ অংশ আমি একটু জুড়ে দিতে চাই, আরেকটা জোড়া দিতে চাই, বলবো? তুমি আছো যতদিন, খেয়ে যাবো ততদিন।
পারফরমেন্স এমন ভালো হয়েছে, স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। থ্যাংক ইউ। ওকে, আমার ওস্তাদ কালা জোশা ভাই রয়েছেন, একটু মাইক্রোফোনটা হাতে নেন। আজকে আমাদের যদি এই হাসো মঞ্চে এসে এই আনন্দে যদি আপনি 2 লাইন যদি একটু কাপচাপ বলেন। আমি জানি না কতটুকু পারবো, তবে আমি যেহেতু অনেকদিন পর আজকে এনটিভির একটা প্রোগ্রামে আসছি, এনটিভিতে আমার একটা সিরিয়াল যেহেতু সেটা হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস, সেখানে আমার একটা চরিত্র ছিল কালা জোশা ওরফে পারভেজ। জি, পারভেজ ভাই। তো সবসময় কবিতা বলতো আর কি। তো আজকে আমার কবিতার নাম চলে আসছি, লিখেছেন আমি পারভেজ। কালা জোশা আসছে এনটিভিতে, প্যারান নাই তো শেষ, পারভেজ বলবে কবিতা, হাসো বাংলাদেশ। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। ওকে, আমি 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 2-1 লাইন বলতে চাই। শবনম ফারিয়াকে নিয়ে বলতে চাই। বলবো? হবে হবে। ওকে, বাবা কেমন ডাব ডাব করে তাকিয়ে আছে। উড়ে গেলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, জাকির ভাই বাকিটা ডাবিংয়ে দিয়ে দেবো। ওকে, কিন্তু এবার যে আসবে মিরপুর ঢাকা থেকে ফাইজা হাসিন শৈলী জানা। আসসালামু আলাইকুম জাজেস। ধুর বেটা ধ্যাত, এটা কোনো সময় হইলো কল করার? বিয়াদব বলদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফাইজা হাসিন শৈলী বলছি। হাউ মে আই হেল্প ইউ? একটা কাজ করি, ফোনটা সুইচ অফ করে দেই, না থাকবে বাস, না বাজবে বাঁশুরি। রনি ভাই, এই ফোনটা একটু রাখেন, আমি কাজটা সেরে নেই। আমার বউ হতে হবে কাস্টমার কেয়ার সার্ভিসের মেয়েদের মতো। সারাদিন যতই তেরামি করুক না কেন, দিন শেষে বলবে, স্যার আপনি শান্ত হন। আমি একটা অফিসে রিসেপশনিস্ট হিসেবে ছিলাম। তো একজন গেস্ট আমাদের বসের সাথে দেখা করার জন্য আসলেন। আমি বললাম, স্যার প্লিজ টেক এ সিট। উনি বললেন, নো নো, আই ক্যান টেক এ সিট। এরকম করতে করতে বাসায় অলরেডি ভিন্ন ভিন্ন অফিসের 25টা চেয়ার হয়ে গেছে। আমি একটা হোটেলেও রিসেপশনিস্ট হিসেবে ছিলাম। একদিন রাতের বেলা একজন গেস্ট রুম নাম্বার 303 থেকে আমাকে কল করলো। কল করে বলতেছে, আমার ওয়াইফ জানলা থেকে লাফ দেওয়ার থ্রেট দিচ্ছে, আপনারা কিছু একটা করেন। স্যার এটা একান্তই আপনার পার্সোনাল ম্যাটার, আই কান্ট হেল্প ইউ। রাখেন আপনার পার্সোনাল ম্যাটার, তাড়াতাড়ি লোক পাঠান, জানালাটা খোলা যাইতেছে না। ওই দিন আমাদের হোটেলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। তখন আমি আমার বসকে বললাম, বস একটা আননোন নাম্বার থেকে কল আসছে, মনে হয় আপনার ওয়াইফ। আননোন নাম্বার থেকে কল আসছে, তাহলে তুমি কিভাবে বুঝলে আমার ওয়াইফ? তখন আমি বললাম, কারণ স্যার ওই পাশ থেকে বলতেছিল গর্ধবটাকে আজকে কাজে গেছে নাকি আজকেও কাজ ফাঁকি দিছে। আমার সাথে বস থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই ফ্লার্ট করে। আমি ভাবছি আগামী 2 মাসের মধ্যে যদি আমার বিয়ে না হয় আর আমি যদি সিঙ্গেল থাকি, তাহলে আমিন ভাই, তুষার ভাই, মেন্টার্স, রাবার ব্যান্ড, ডিরেক্টরস সবার সব স্ক্রিনশট আমি ভাইরাল করে দিব, আর আপনাদের সবাইকেও সিঙ্গেল বানাই দিব। একটা জবের ইন্টারভিউতে গিয়ে আমাকে বলতেছে যে আপনার ইন্টারভিউ তো এতক্ষণ ভালোই চলছে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা একটু দেখান। আমি বললাম, সরি আমি আসলে ওইটা আনতে ভুলে গেছি। ভুলে গেছেন? আচ্ছা অসুবিধা নাই, আপনার ফেসবুকের মেসেঞ্জারটা খুলে নেন, আমরা সব বুঝে যাব। বাই দ্য ওয়ে, অফিসে আমার পরে জব হয়েছে, আমি এখন ওইখানে অফিস সেক্রেটারি হিসেবে আছি। তো ওই দিন আমি আমার বসকে সোজাসুজি বলে দিছি, এইবার আমার স্যালারি আপনাকে বাড়ায় দিতেই হবে, না হলে আমি এই চাকরি করব না। কারণ অলরেডি 2টা কোম্পানি আমার পিছে হাত ধুয়ে পড়ে আছে। বস বলে, 2টা কোম্পানি? তো তোমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। কোন 2টা কোম্পানি? এই তো পানির বিলের কোম্পানি আর বিদ্যুৎ বিলের কোম্পানি। আমার মনে হয় ওই দিনের পরে বস আমার উপর ক্রাশ টাশ খাইছে। বলতেছে যে, আচ্ছা তুমি কি শুক্রবারে অফিসে আসতে পারবা? পারবো, কিন্তু আপনি তো জানেন উইকেন্ডে বাস লেগুনা এগুলো একটু স্লো চলে, তাই একটু দেরি হবে।
দেরি হবে? আচ্ছা, আস্তে আস্তে কিরকম সময় লাগবে? এই তো আস্তে আস্তে রবিবার হয়ে যাবে। আমার এই দুষ্ট বসের সাথে একবার ফ্যাক্টরি ভিজিটে গিয়ে আমি দুইটা জিনিস রিয়ালাইজ করছি। এক, বেশি ঢিলে ঢালা পোশাক পরলে মেশিন থেকে সাবধান। দুই, বেশি টাইট ড্রেস পরলে বস থেকে সাবধান। তো আমার এই বস একবার হাত পা ভেঙে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল। এর কারণ কি জানেন? এর আগের দিন তার ওয়াইফ তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল। এই যে তোমার যে নতুন সেক্রেটারি, ও চুল কিভাবে বাঁধে? খেয়াল করি নাই। ওর চোখের রং কেমন? লক্ষ্য করি নাই। শুদ্ধ ভাষায় কথা বলে নাকি আঞ্চলিক ভাষায় কথা বলে জানি না, কথাবার্তাও হয় নাই। আর শাড়ি কিভাবে পরে? খুব দ্রুত। যাই হোক, জীবনে বেশি রোজগার করা ভালো, কিন্তু এত বেশিও রোজগার করা ভালো না যে আপনার শরীর একটু খারাপ হলেই পরিবার ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে। চারজন বিচারকের মধ্যে একজন নারী, আর এদিকে 12 জন কন্টেস্টেন্টের মধ্যে একজন নারী, এবং সে একজনই দুর্দান্ত। শুরুতে শবনম ফারিয়া বলবে। ভালো ছিল, মানে এখন টপ 12-এ তো সবাই ভালো, কেউ খুব ভালো, কেউ ভালো, সো ওটাও ভালো ছিল। গুড জব। তুষার খান। ওকে, ও স্টেজে আসার পরে বারবার ওই মিনার কথা মনে পড়ে যায়। মিনা একটা অসাধারণ ক্যারেক্টার নিয়ে আসছিল। তাছাড়াও যখনই আসে কোনো ক্যারেক্টার নিয়ে সুন্দর করে, এবং ক্লিন পারফরমেন্স ওর ভালো ছিল। শৈলী। আমিন খান। ইয়েস শৈলী, অনেক সুন্দর ছিল। আজকে অনেক এনজয় করেছি তোমার পারফরমেন্সে। আগেরগুলোর চেয়ে আজকে মনে হচ্ছে তুমি একটু এফোর্ট বেশি দেওয়ার চেষ্টা করেছো। গুড সাইন, বেস্ট অফ লাক। আমাদের অতিথি কেমন লাগলো? রনি ভাই, হিতিতে পুরো আগুনে না? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে আপনি যে অফিসে যাবেন, ওই অফিসের অবস্থা যে খারাপ হবে এটা বুঝতেছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এনজয় করছি অনেক। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সে তো পুরো আগুন। তাহলে এই সময় তথ্যটা একটু জানতে চাই, কাবিলা এখন কার? ইভা নাকি রোকেয়ার নাকি নাফিসা? আর যে কার কার বললে হবে সব ম্যাসাকার। হাততালি হোক। ওকে, ভাইয়ের ডায়লগটা শুনেই একবারে নোয়াখালীর ফ্লেভারটা মিস করছিলাম, চলে এসছে। আমরা তাহলে সবাই একসাথে বলতে চাই, ভাই আপনার কোনো প্রাণের দাবি আছে নোয়াখালীর মানুষ হিসেবে? সব নোয়াখালীর মানুষের যে থাকে একটাই দাবি। হ্যাঁ, কি বলেন আপনি? স্লোগানটা দেন। রেডি? নোয়াখালী বিভাগ চাই। বিভাগ চাই। কারণ কি নাই নোয়াখালীতে? কি নাই? আচ্ছা, না না, আমি একটা জিনিস জানতে চাই, তুমি এত নোয়াখালী নিয়ে লাফালাফি করো কারণ? তোমার সে কাহিনী কি? তোমার তো বাড়ি নাটোর। হ্যাঁ, তো তুমি প্রতি পর্বে প্রতিবার নোয়াখালী বিভাগ চাই কেন বলো? কারণ নোয়াখালীর একজন ছিল, সে এখন নাই, খুব খালি খালি লাগে তাই। এবার যাকে ডেকে নিয়ে আসবো সে ফ্রম নোয়াখালী, সোনাইমুড়ি নোয়াখালী থেকে। আমরা চেয়েছিলাম যে পলাশ ভাই যেহেতু আসছে, তার এলাকার একজন থাকবে, তার সামনে পারফরমেন্স করবে, এবং দুই ভাই মিলে একসাথে স্লোগান দেবে নোয়াখালী বিভাগ চাই। আসছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে আবিদ হাসান নীরব। লাইফে ভালো খারাপ সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয় না? আপনারা যদি খারাপ কিছু এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু জায়গায় যেতে হবে। যেমন আমি কলেজে ভর্তি হয়েছি, আর ওই কলেজে ভর্তি হওয়ার পর না আমার অদ্ভুত টাইপের কিছু প্রাণীর সাথে পরিচয় হয়, যারা এখন আমার বন্ধু। তো আপনাদের সকালে ঘুম ভাঙে কীভাবে? অ্যালার্মের সাউন্ডে বা মায়ের ডাকে। আমার তো সকালে ঘুম ভাঙেই না যদি না বউ এসে বলে মামা আপনার লুঙ্গিটা ঠিক করেন। যেদিনই বউ কথা বলে আমার খুব খারাপ লাগে, কারণ যেদিন এটা বলবে ওই পুরা দিন আমার খারাপ যায়। তো ওই দিনে সে এটা বললো, বলার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে দেখি জোহরের সময় হয়ে গেছে, আমি ফজরের নামাজ পড়তে পারিনি। উঠে তাড়াতাড়ি অজু করে ফজরের নামাজ কাজা পড়ে ফেলছি। আমি নামাজ পড়তেই হবে কারণ পরের দিন আমার পরীক্ষা। ফজরের নামাজ পড়ে উঠতে না উঠতে জোহরের সময় হয়ে গেল। তো আমি মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। ভাবলাম বন্ধুদেরকে কল দিই, পরীক্ষা তো সবার। কল দিয়ে বললাম কিরে দোস্ত তোরা কই? বলে পিছিয়ে টাকা। দেখি আমার আগে সবাই আসি হাজির।
সিরিয়াল ধরে বসে আছে, মাথায় টুপি, এক হাতে তসবি আর এক হাতে বই। তো আমি খেয়াল করলাম আমার মাথায় টুপি নাই, আমার টুপি লাগবে। বাইরের দোকানে গেলাম, গিয়ে দেখি ওমা স্টুডেন্টদের সিরিয়াল, সবাই টুপি কেনার জন্য। আমি সিরিয়াল ধরলাম, লাইনে আগালাম, গিয়ে দেখি 50 টাকার টুপি 150 টাকা। আমি অবাক হই নাই, কারণ এটা বাংলাদেশ। যদি তারেক ভাইয়ের বিয়ে হইতে পারে তাহলে বাংলাদেশে সব সম্ভব। ওরা যদি শুনে কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজকে দেখবেন আতর তসবি সবকিছুর দাম আরো 10 গুণ বাড়াই দিবে। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বউকে বললাম, খালা আমার খাবারটা দেন। আমি বসলাম, উনি খাবার নিয়ে আসলো, দিয়ে বললো, মামা এই নেন আপনার ডিনার। বললাম, খালা ইংলিশ বলতে না পারলে বলবেন না, এটা ডিনার না, এটা লাঞ্চ। বলে যে মামা আমি ইংলিশ পারি, এটা কালকে রাতের বেঁচে যাওয়া খাবার, এই জন্য এটা ডিনার। আমি আর কিছু বললাম না, সুন্দর করে খেয়ে উঠে গেলাম, কথা বললে ঝামেলা। আমি রুমে গেলাম, রুমে গিয়ে পড়তে বসলাম, বই খুললাম, আমার মাথা ঘুরাচ্ছে, সারা বছর কিছু পড়ি নাই, আমাকে এলিয়েন মনে হচ্ছে নিজেকে নিজে। আমার একটা বাংলা গান মনে পড়ে গেছে, পৃথিবী বদলে গেছে, পরের লাইন কি ভুলে গেছে, বাদ দেন। তো এরপর আরেক পেজ উল্টালাম, আরো বেশি অবাক লাগতেছে, সব পড়া ভাই আমার জমা হয়ে গেছে। এমন এক অবস্থা, আমার 1 বলে 80 রান দরকার। আমি বুঝে গেছি পড়া আমার হবে না, আমার অনলাইন ক্লাস করতে হবে। আমি বই রেখে দিলাম, ল্যাপটপ নিয়ে কানে হেডফোন দিয়ে অনলাইন ক্লাসের জন্য ইউটিউবে ঢুকলাম। ঢুকে দেখতেছি একটা ম্যামের ইংলিশ ক্লাস করা শুরু করলাম। ওই ম্যামের ক্লাস শুধু আমি না, আমার সব বন্ধুরা করে, কারণ ম্যামটা অনেক ভালো পড়ায়। শুধু ভালো পড়াই না, ম্যামটা অনেক সুন্দর। আমার বন্ধুরা ইংলিশ পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, বাংলা পরীক্ষার আগে ওনার ক্লাস করবে, মাথা ব্যথা করতেছে ওনার ক্লাস করবে, মন খারাপ ওনার ক্লাস করবে। আমি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস করলাম, আমার ইংলিশ বইয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ। হঠাৎ করে মনে পড়ছে কালকে বাংলা পরীক্ষা। 3 ঘন্টা আমার লস। রেখে দিলাম, বাংলা বই খুললাম, কিন্তু আমার পড়া হচ্ছে না। তো বন্ধুকে কল দিয়ে বললাম, দোস্ত কি করতাম, পড়া হচ্ছে না। বলে চলে আমরা সবাই গ্রুপ স্টাডি করতেছি। এরপর আমি গ্রুপ স্টাডির জন্য গেলাম। তখন আমি বুঝি নাই যে এটা আমার জীবনে 997 নাম্বার ভুল হতে যাচ্ছে। আমি ওখানে গেলাম, গিয়ে তো আমি অবাক, 12টা বন্ধু একসাথে, ওরা আড্ডা না দিয়ে সবাই পড়তেছে। আমি তো অবাক, ঢুকে দেখি ওরা ওই ম্যামের ইংলিশ ক্লাসই করতেছে। ভাই একটা তো ক্লাস 5-এর ক্লাস করতেছে, কারণ ম্যাম যখন ক্লাস 5-এর ক্লাস নিত, ম্যাম আরো স্ট্রং আর আরো সুন্দর ছিল। সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতে গেছি, কিন্তু আমি ছাড়া কারো কাছে বই নাই। এরপর আমি ঢুকলাম, আমি মনে করাই দিলাম, দোস্ত কালকে ইংলিশ না বাংলা পরীক্ষা। তখন সবার হুঁশ আসছে। এবার আমার বই নিয়ে টানাটানি, বই ছিঁড়ে ফেলছে, 12 অধ্যায় 12 ভাগ করে ফেলছে। বলে যে সবাই একটা একটা নিয়ে পড়বো, এরপর পাস করবো। কিন্তু আমরা বন্ধু হচ্ছি 13টা। আর এটা বলতেছে আমি কি পড়বো। আমি বলি তুই বই আনাস না কেন? বলে যে ওই তোর ব্যাগে আরেকটা বই, ওইটা দে। বললাম এটা বিজ্ঞান বই, এত কিছু দেখার সময় না, কালকে পরীক্ষা পড়তে হবে। ও বিজ্ঞান বই নিয়ে পড়া শুরু করছে। একটু পর কয়েকজন বলতেছে ভাই আমাদের পড়া হচ্ছে না, আমরা পাশের রুমে যাওয়া লাগবে। ওরা চলে গেল 3-4 জন মিলে। একটু পর আমিও রুমে গেলাম, ঢুকে দেখি রুম অন্ধকার। ওরা আমার বইয়ের উপরে গাছ লতা পাতা কাটতেছে। আরেকজন কোনায় বসে টানতেছে, এদিকে আমার বই খোলা, রুমে এত ধোয়া, বইয়ের আইনস্টাইনের চোখ লাল হয়ে পানি পড়তেছে। আরেক পাশে শেক্সপিয়ার, ও শ্বাস নিতে পারতেছে না, ইনহেলার নিচ্ছে। আমি বন্ধুকে বললাম, দোস্ত তুই যেরকম নেশা পানি করস, তোর ভয় লাগে না ক্যান্সার হতে পারে না? বলেছে আরে ক্যান্সারের ভয়, দুর্বোকা, আমার তো সিটি হসপিটালে 50% ডিসকাউন্ট আছে। একবার আরেকটা বন্ধু দৌড়ে আসলো, দোস্ত একটা জিনিস জানা আছে, প্লিজ বলবি? লো অবশ্যই, কালকে পরীক্ষা, তোর বন্ধু হয়েছে কেন, কি জানতে হবে বল? বলে সাদিয়া মেসেজ দিছে, কি রিপ্লাই দিব? বলে সাদিয়া তোকে মেসেজ দিছে? বলে যে হ্যাঁ, যে সাদিয়া পার্লারে গিয়ে 10,000 টাকা দিয়ে চুল কালার করে, ও নাকি ওকে মেসেজ দিচ্ছে। আর এই বন্ধু কখনো সেলুনে গিয়ে 200 টাকার বেশি খরচ করে না, জীবনে একদিনই সেলুনে 200 টাকা দিছে, যেদিন কাছে চুরি করতে যায় ধরা খাইছিল। ও বলে সত্যি দিছে। এরপর আমি নিয়ে দেখি না, আসলেই মেসেজ দিছে। কে রে তুই হারামজাদা?
এরপর ওই দিন রাতে কোনোভাবে স্টাডি শেষ করলাম, পরের দিন সকালে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার হলে গেলাম, সবাই বসলাম, প্রশ্ন দিছে, সবাই আমার দিকে তাকাই আছে। আমি প্রশ্ন দেখি, আজকে বাংলা পরীক্ষাও না, আজকে ইংলিশও না, আজকে ম্যাথ। এবার কিছু না খাই আমার মাথায় ঘুরাচ্ছে। এরপরে তো ম্যাথ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক ভালো অঙ্ক পারতাম সবাই। তো মোটামুটি 90-এর মতো অ্যান্সার করে সবাই বের হয়ে আসলাম। এরপর অঙ্ক মিলাচ্ছিলাম। প্রথম অঙ্ক ছিল যে পিতা পুত্র এরকম একটা। তো ক্লাসে সবার অ্যান্সার আসছে কারো 73, কারো 74, আমার অ্যান্সার আসছে পিতা। তো আমি টেনশন নিই নাই, কারণ 90-এর মধ্যে 10 মার্ক দিয়েছে, বাট 80 আছে। এর মধ্যে 70 আবার শিওরভাবে দিয়েছে, 60 তো পাবোই। 3 দিন পর রেজাল্ট দিয়েছে, আমি 6 পাইছি। তো মোরাল অফ দি স্টোরি কি? কেউ আমার মতো কখনো লুঙ্গি পরে ঘুমাবেন না, তাহলে দিন খারাপ যাবে। প্যান্ট পরে ঘুমান। ধন্যবাদ। পরীক্ষা তো বটেই, ফাইনাল পরীক্ষার বাহ, অ্যাকচুয়ালি এটা ছিল ওর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। যেমন হওয়া দরকার ঠিক তেমনই, একেবারে 100-এ 100। শুরুতেই আমিন খান। সুপার ফ্যান্টাস্টিক, মানে একদম কলিজা মানে পুরো ভরে গেছে আনন্দে, খুশিতে। মানে বিশ্বাস করে আমি অবাক হয়ে গেছি, তুমি পারফরমেন্স কি করে করলে। আমার কাছে মনে হচ্ছে আজকে ফাইনাল এপিসোড আমরা দেখছি, এটা সেমিফাইনাল মনে হচ্ছে না, ফাইনাল এপিসোডে তুমি যদি এই পারফরমেন্স ফাইনালে করতে পারো, তোমাকে কেউ চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকে রাখতে পারবে না। একদম পুরো ফাইনালের মতন পারফরমেন্স, ফ্যান্টাস্টিক, পুরো আগুন ধরাই দিচ্ছে স্টেজে। সুপার সুপার, আগুন, পুরাই আগুন, পুরাই আগুন। আজকে কেন যে এলাকার লোক আসছে তো পুরো একদম আগুন ধরিয়ে দিয়েছে। একটা কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। আসলে সঙ্গ দোষে লোহা ভাসে না, সঙ্গ দোষে অনেক কিছু ডেভেলপও হয়, তাই না? তুমি এলাকার মান রাখছো। শবনম পারিয়া। তুমি সেদিন বয়সটা আমাকে বলে দিয়ে খুবই ভুল করছো, নাহলে আমি এখন স্টেজে আসতাম। যাই হোক, খুব ভালো ছিল। বয়স আসলে কোনো বিষয় না। আপনি আপনি আমাকে এইভাবে চোখ রাঙাবেন না, ধমক দিবেন না, বউ বউ লাগে। ফাইনালে এরকম পারফরমেন্স দিলে তখন আসবো। যদি ফাইনালে আসে এন্ড এই পারফরমেন্স দেয়, তাহলে আবিদ ফাটাফাটি ছিল, টু গুড। ভাই আমরা ফুটবল খেলা দেখতে যেতাম, তখন চেইন পটকা ছিল, মনে আছে? একটা ফুটতো যে তারপর একটা টাটা 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 ফুটতে ইচ্ছে, তো ওরকম বোম বোম বোম। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, এবার নিজের এলাকার ছেলে কতটা মন জয় করতে পেরেছে পলাশ ভাই বলবেন। আমি আর কি বলবো, আপনারাই বলেন। এটার বাড়ি কোনায়? নোয়াখালী। নোয়াখালী নি? হ্যাঁ। টিকটকে যেন নোয়াখালী বিভাগ চাইছি, ভুল তো কিছু করি না না না। হ্যাঁ, এই পারফরমেন্স দিয়ে হলে অন্তত এটা দেয়া উচিত। অবশ্যই। ও আসলে একটা আগুন, মানে আগুন, এই আগুন আসলে জ্বালা দিতে পারে সবাইকে। একটা রোলার কোস্টার পারফরমেন্স হয়েছে এটা, খুবই জোস। এবং আমার নিজের পরীক্ষার আগের দিন রাত্রে অনেক কিছু মনে পড়ছে। আমার বাসাতে নাখালপাড়া, তো আমি নাখালপাড়া হুজুর নামে একটা হুজুর ছিল আর কি। তো পরীক্ষার আগের দিন রাত্রে তার এখানে আমি সবচেয়ে বেশি সময় দিতাম, কারণ আমি কলম ফু দিতে যেতাম। আমার আমি বলতে, কলম ফু দিলে তোর লেখাও সুন্দর হবে, লেখাও তাড়াতাড়ি লিখতে পারবি। তো লেখা সুন্দর হবে কি, আমাদের ম্যাক্সিমাম টাইম পিছনেই তাকে থাকতাম। আর যখনই সামনে তাকাতাম দেখি ম্যাডাম আমার খাতা নিয়ে গেছে। পুরো পরীক্ষার আমার সময় কাটতো ম্যাডামের হাত পা ধরে আর কি। যাই হোক, আজকে অনেক কিছু মনে পড়ছে। তো বেস্ট একটা পারফরমেন্স করছো। আর মনে রেখো, ফাইনালের দিন কিন্তু এরকম পারফরমেন্স করলে আপু তোমাকে কি দিবে বলছে, মনে আছে তো?
সেটা পাওয়ার জন্য হইলো ফাইনালে বেস্ট একটা পারফরমেন্স দিও, ঠিক আছে? তো হার্ট দিলে তোমরা একটা মিউজিক দাও, তাই না? আর আমি যদি বলি বিটে বিটে, তখন কি দিবা? বিটে বিটে মামা রিল্যাক্স। ও বিটে ওকে। আমার পরীক্ষার কথা মনে পড়ছিল, ও যখন বলছিল আমি যখন 5-এ ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই, তো আমি 5-এ 2 বছর ছিলাম। 5-এ ফার্স্ট ইয়ার পরীক্ষা যখন দিই, সেইবার আমার অ্যাকচুয়ালি সব ঠিক ছিল, রেজাল্টটা আসলে রোল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমি সেকেন্ডবার যখন দিই, আমার গেটের বাইরে আমার বড় ভাই থাকতো এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার সাথে সাথে অঙ্ক, এটা কী অ্যান্সার এরকম বলতো। ওর যে পিতা আসছে, আমি কি করতাম, সেকেন্ড ইয়ারে আমি আর ভুল করিনি, আমি হচ্ছে যে ফার্স্ট বয়, ওর কাছ থেকে সব অ্যান্সার জেনে কোশ্চেনের পাশে লিখে নিয়ে আসতাম। বড় ভাই তো দেখে খুশি, একবারে 100-এ 100 সব মনে পড়ে গেল। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সিজনে আমরা ভরপুর আনন্দ দেবার চেষ্টা করেছি আপনাদেরকে, জানি না কতটুকু সফল হয়েছি, কিন্তু আমাদের এই চেষ্টার জন্য আমরা নিজেদেরকে একবার সাধুবাদ জানাতে পারি। ওকে, আমাদের প্রিয় 3 জন বিচারক রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা তুষার খান, শবনম ফারিয়া রয়েছেন অভিনেত্রী, এবং রয়েছেন প্রিয় নায়ক আমিন খান। আর আজকে আমাদের অতিথি প্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ওকে, ভালো লাগছে ভাই? খুব ভালো লাগতেছে খুব। আচ্ছা, আপনি তো অনেক রকম অভিনয় করেন, আপনার ভালো লাগার অভিনয় আসলে কি কমেডি নাকি সিরিয়াস? আপনার পারফরমেন্স দেখে তো আমরা খুব মজা পাই। মানে আমার কাছে মনে হয় যে ছাঁচি ফেলা হোক, আমি ওইটা আসলে এনজয় করি। আমি যখন সিরিয়াস ক্যারেক্টার করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ওইটা ভালো করতে পারবো। আবার যখন ফান কোনো কিছু করতে চেয়েছি, তখন মনে হয়েছে ওইটাও ভালো করতে পারবো। মানে আমি আসলে সবসময় যেটা করি, ওই যে আমাদের আজকে প্রথম পার্টিসিপেন্ট যিনি ছিল, বলতেছিল আপু যে ও খুবই মানে নার্ভাসনেস নাই কোনো কিছুর মধ্যে। আমি সবসময় যেটা করছি কি, আমি কখনো কোনো কিছুতে প্রেশার নেই। মানে আচ্ছা যেটাই হোক, ওকে, আমি ওইটার ওই চরিত্রের মধ্যে আসলে ঢুকে গিয়ে আমি ওইটার ধারণ করে আমি কিছু একটা করে ফেলবো আর কি, এটা একটা চেষ্টা থাকে সবসময়। ওনার সাথে অনেক কাজ করেছে, শবনম ফারিয়া বলবে। অনেক কাজ করিনি, আমরা খুবই হিট একটা ধারাবাহিক করেছি, কিন্তু সবাই তো পলাশকে অভিনেতা হিসেবে চিনে, কিন্তু পলাশ যতটা ভালো অভিনেতা, তার থেকে অনেক ভালো ডিরেক্টর। কিন্তু ও খুব সিরিয়াস গল্প বানায় এবং খুবই সিরিয়াস ডিরেক্টর, যার জন্য আসলে আমি জানি না কেন যেন ও যে এত ভালো ডিরেক্টর, এটা অনেক মানুষই জানে না। ওকে, আমরা পারফর্মাররা, আমরা অভিনেতারা জানতে চাই কেমন ডিরেক্টর। আমাদের নিয়ে একটা কাজ করে একটু দেখিয়ে দেন না। ওকে, নিশ্চয়ই হবে, সে কাজও হবে। একটা জোরে হাত তালে আমাদের অতিথির জন্য। ওকে, এবার আমাদের অতিথি সেই সাথে আমাদের বিচারকদের এন্টারটেইন করবার জন্য এবং ফাইনালে জায়গা করে নেবার জন্য আরও একবার লড়তে আসছে আমিনপুর, আমিন ভাইয়ের এলাকা থেকে, পাবনা আমিনপুর থেকে আরিফ আহমেদ। কাবিলানি কেন রোগে এখন নাই। আসসালামু আলাইকুম দাদেশ, রনি ভাই। সেই দিন আমাদের আমিন ভাইয়ের বউ আমিন ভাইরা বলতেছে, এই ভর দুপুর বেলা তোমার কোন ডাইনি ফোন দেয়? কয় তোমার মা। এই নাও কথা কও। গ্রামের এক স্কুলে নতুন এক ম্যাডাম আসছে। ম্যাডাম ভাবলো একজন ছাত্ররে ক্যাপ্টেন বানাই দিই, তাই তিনি একজন একজন করে সব ছাত্ররে প্রশ্ন করলো, আচ্ছা স্কুল ছুটির পর তোমরা বাসায় যায় কে কি করো? প্রথম ছাত্র বললো, ম্যাম স্কুল ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় নারায়ণ দাসের বাড়ি থেকে আমার দাদুর জন্য তামাক নিয়ে যাই। দ্বিতীয় ছাত্র বললো, আমি নারায়ণ দাসের বাড়ি থেকে আমার বাবার জন্য দুষ্টু পানির বোতল নিয়ে যাই। তৃতীয় ছাত্র বললো, আমি নারায়ণ দাসের বাড়ি থেকে আমার বাবার জন্য ঘাস লতা পাতার পুটলা নিয়ে যাই। চতুর্থ ছাত্র বললো, ম্যাম আমি স্কুল ছুটির পর বাসায় যাই ফ্রেশ হয়ে জল খাবার খাই, তারপর বাবা মার কাছে একটু হেল্প করি, আর সন্ধ্যাবেলায় পূজা করে পড়তে বসি। ম্যাডাম তো খুশিতে একদম গদগদ, কই বাহ তুমি একমাত্র ক্যাপ্টেন হওয়ার যোগ্য, আজকে থেকে তুমি এই ক্লাসের ক্যাপ্টেন। তো বাবা তোমার নাম কি? কই নারায়ণ দাস। প্রতিবেশী শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈনিক হিসাবে আমাদের রনি বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো।
এই শুনে সেনাবাহিনীর প্রধান কইল, যুদ্ধে সৈনিকের কাজ শত্রুদেরকে খতম করা, শত্রু পয়দা করা না। আমাদের মেন্টর শাহনদা আর তারেক ভাইয়ের মধ্যে কথা চলতেছে। শাহনদা কইল, এই শোন, 1 এপ্রিলের দিন আমি যদি তোর একবার ঠকাই ফেলি বা তুই যদি আমার একবার ঠকাই ফেলোস, তাহলে কিন্তু পরবর্তীতে আর কেউ কাউরে ঠকাইতে পারবো না। কয় আচ্ছা। এই কথা বলার পর 1 এপ্রিলের দিন তারেক ভাই এইটা কইরা ওইটারে রোদে শুকায়া লাল বানায়া শাহনদারে দেয়া কইলো, দাদা নেন, গোসল করার আগে মাখবেন খাঁটি সরিষার তেল। শাহনদা তো খুশিতে গায়ে মাখতেছে, হঠাৎ বুঝা ফেলাইছে। কয় তারেক ভাই এটা কোন দোকানের তেল? কয় দাদা আমার দোকানের তেল। যথারীতি পরের বছর 1 এপ্রিলের দিন শাহনদা একটা বাটিতে 2 নাম্বার কইরা ওইটারে রোদে শুকায়া হালকা পানি মিশায়া তারেক বাইরে দেয়া করলো, তারেক নে খাঁটি খোল, চুলে দিবি, চুল সিল্কি হইব। এইটা দেখে তো একেবারে খুশিতে তেল মাখা শুরু করছে। হঠাৎ তারেক ভাই বুঝা ফেলছে। কই দাদা এটা কোন দোকানের খোল? কই ওই তোর যেই দোকানের তেল তার পিছনের দোকানের খোল। রনি ভাই, হ্যাঁ, আমাদের পার্টিসিপেটর শেহতাজের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ আছে। সেই দিন শেহতাজ তুষার ভাইয়ের বাসায় গেছে, জায়া সোফার উপর বসছে। কই ওরে বাবারে এত নরম সোফা, এটার দাম কত? জায়া তুষার ভাইরে জিজ্ঞেস করে আসি। এই ভাইবা শেহতাজ যেই তুষার ভাইয়ের দাম জিজ্ঞেস করতে যাবে, এমন সময় তুষার ভাই নিচের থেকে বলতেছে, আর একটু বসো না শেহতাজ, ভালোই তো লাগতেছিল। তো আমাদের এই তুষার ভাই সেদিন আমার এসে বলতেছে, আরে এই দেখতে দেখতে তো আমার বয়স 70 হয়ে গেল। আচ্ছা এই 70 বছর বয়সেও চুল কালো রাখার সহজ কোনো উপায় আছে তোর কাছে? আমি বললাম অবশ্যই ভাই, শুনেন, প্রতিদিন সকালবেলা 1.5 ঘন্টা করে হাঁটবেন, সন্ধ্যাবেলায় আধা ঘন্টা যোগব্যায়াম করবেন, আর প্রচুর পানি শাকসবজি খাবেন, তেল জাতীয় খাবার একদম খাবেন না। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, নিয়ম করে 15 দিন পর পর চুলে কলপ লাগাবেন। এবার একটা জ্ঞানমূলক কথা, মনোযোগ সহকারে। পারফেক্ট হাজব্যান্ড হওয়ার জন্য 8টা কি গুণ থাকা চাই? কি? 1 সাহসী, 2 বুদ্ধিমান, 3 সৎ, 4 ভদ্র, 5 নম্র, 6 অনুগত, 7 বিশ্বস্ত, আর 8 কাজের কাজটা না করতে পারলে আগের গুলা থাইকাও কোনো লাভ নাই। সেদিন আমাদের রনি ভাই কান্না করতেছে। এক মেয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন? কয় না, আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ের কিস করতে পারিনি, এই দুঃখে কান্না করতেছে। কয় ও এই কথা, আচ্ছা আপনি চাইলে আমারে কিস করতে পারেন, কোনো সমস্যা নাই। রনি ভাই মেয়েটারে কিস করলো, করার পর খিলখিল করে হাসতেছে। কয় কি ব্যাপার আপনি হাসতেছেন কেন? কয় না, এই কথা কয় এই এলাকার সব মেয়েরই কিস করছি। 18 বছরের এক মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। মেয়েটার মা মেয়েটাকে বললো, কে ওই হারামজাদা, কে তোর এত বড় সর্বনাশ করছে, ওরা এক্ষুনি ডাক। 30 মিনিট পর একটা BMW গাড়ি বাড়ির সামনে আসলো। গাড়ি থেকে আমাদের আমিন ভাইয়ের মতো হ্যান্ডসাম একটা ছেলে নেমে আসলো। নাইমা ছেলেটা মেয়েটার মাকে বলতেছে, আন্টি আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, কিন্তু আন্টি আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তবে আমি আপনাদের কথা দিতেছি, যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2 কোটি টাকা আর একটা বাংলো লিখে দিব, আর যদি ছেলে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2টা ফ্যাক্টরি আর 5 কোটি টাকা দিব। কিন্তু আন্টি যদি মৃত সন্তানের জন্ম হয় তাহলে আমি কি করব আপনিই বলেন। কয় কি আর করবা বাবা, কষ্ট করে তাহলে আর একবার ট্রাই করো। থ্যাংক ইউ। ওকে আরিফ আহমেদ দুর্দান্ত লাগছে, এবং ওকে দিয়ে যতবার আমি শুরু করেছিলাম দুর্দান্ত হয়েছে। আজকে মিডিলে ওকে যেখানে দেখা যাক ও দুর্দান্ত। শুরুতে আমিন খান। আসলে আরিফ তো ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আবার এসছে এবং এসে তার ধামাকা কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে, এবং সত্যি যে কারণে সে বাদ পড়েছিল সেখান থেকে যে রিকভারি হয়ে এখানে এসছে, এটার জন্য একটা স্যালুট পাই। অনেক সুন্দর ছিল, বিউটিফুল, বেস্ট অফ লাক। শবনম ফারিয়া। আজকে আরিফকে অনেক সুন্দর লাগছে না? জি, পারফরম্যান্সও সুন্দর হয়েছে, বেস্ট অফ লাক। তুষার খান। অনেক ঝরঝরা পারফরমেন্স, তোমরা যে আরো ভালো করে নিজেকে তৈরি করে ফিরেছো সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, ভালো ছিল। আমাদের অতিথি কেমন লাগলো? খুব রিয়েলিস্টিক পারফরমেন্স লাগছে, খুব ভালো লাগছে, আনন্দে কান্দুইটা গেছে।
আচ্ছা, আনন্দে যেহেতু কান্দে ওঠার কথা বললেন, ওই যে তুমি যে কি বললা আমাকে যুদ্ধে সিলেক্ট করেছে, হ্যাঁ সেনাবাহিনী কি বললো? আচ্ছা, এই শুনে সেনাবাহিনীর প্রধান কইল, সৈনিকের কাজ যুদ্ধে যায় শত্রুদের খতম করা, শত্রু পয়দা করা না। ওকে, আমার খুব ভালো লাগছে। আমার সাথে আমি সত্যি একবার টিকেছিলাম, সত্যি সত্যি। আমি এবং আমার বন্ধু, আমি ভেবেছিলাম যে একসাথে যাই, আমি টিকবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার বন্ধুর জন্য মূলত গিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুর একটু ঝামেলা ছিল। যাই হোক, অন্য লোকজন আসলো, আমি প্রাথমিক সিলেকশনে টিকেছি, ও টিকে নাই, ওকে মেডিকেল থেকে আউট। তো ওকে জিজ্ঞেস করলো যে তুমি কেন বাদ পড়লে? ও বললো আমি বলতে পারবো না। না, বলতে হবে। কেন রনি প্রাথমিক সিলেকশনে টিকলো, মেডিকেল সব টিকলো, তুমি কেন টিকলে না? ও বলল যে কারণে বাদাম টিকবে কিন্তু লিচু টিকবে না, সে কারণে আমি টিকিনি। আরিফ আহমেদ, ঝরঝরে পারফরমেন্স, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওকে, ও আরিফ আহমেদ যুদ্ধের কথা বললো। পলাশ ভাইয়ের বাসায় যে যুদ্ধ হয় সেটাকে কি বলে? ওটা পলাশের যুদ্ধ। ওকে, আমরা সারা দেশ থেকে আমরা এই ফুলগুলো নিয়ে যে মালা গেঁথেছিলাম, তার নাম মার্সেল প্রেজেন্টস হাসো। এই হাসোর এই যে চট্টগ্রাম থেকে আমরা পাবনায় ফিরে গেলাম, এখান থেকে আমরা চলে যাবো একবার সিলেট বিভাগে। এই সিলেট থেকে একজন শেষ পর্যন্ত টিকে আছে, দুর্দান্ত একজন পারফর্মার, যার গত পারফরমেন্স এখনও চোখে লেগে আছে। আসে মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। হ্যালো এভরিওয়ান। ভাবছেন ইংলিশ দিয়ে কেন শুরু করলাম? কেন? এটা আমি তুষার ভাই কাছ থেকে শিখেছি। উনি আমাকে বলেছেন ইংলিশ দিয়ে শুরু করলে সবকিছু ভালোই হয়। দাদা, উনি আমাদের গুরু, টিচার্স। জাজেস, আপনাদের ফ্যামিলি সবাই কেমন আছে? ভালো তো থাকবেই। বসে বসে হেসে টাকা কামালে কার না ফ্যামিলি ভালো থাকে। আর আমার ফ্যামিলির অবস্থা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, তাহলে আজকে আমার টপিকটা হচ্ছে আমার ফ্যামিলিটা কেমন। ফ্যামিলিটা যখন হলো, তাহলে আমি বলছি প্রথমে শুরু করি আমার দিয়ে। আমি না, বিশ্বাস করেন, আমি একজন খুব ভালো ছেলে, এতটাই ভালো ছেলে, আমার কিন্তু একটা দোষ আছে, আমি মানুষের নাম ভুলে যাই। আমি এতটাই নাম ভুলে যাই যে আমি আমার জন্মদাতা এবং দাত্রীর নাম ভুলে গেছি। এখন বাধ্য হয়ে ওনাদেরকে মা বাবা বলে ডাকতে হয়। আমার মাকে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে রাসমণি বলে ডাকি, কারণ আমার মায়ের নাম হচ্ছে রাসমণি। আমি যদি আমার মাকে রাসমণি না বলে মা বলে ডাকি, তাহলে নবীন রেগে যায়। নবীনটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবা আর আমার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক। আমার বাবা কিন্তু সবসময় আমার কথা শোনে। আমি আমার বাবাকে বললাম, বাবা বলছি বাড়িতে একটা কুকুর পুষবে। বাবা বললো, কেন, তুই কি বাইরে যাওয়ার প্ল্যান করছিস? তো যাই হোক, আমার আবার একটা দোষ আছে, আমি যা কিছু বলি তাতেই ফেঁসে যায়। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আমি বললাম, জানো এখানে অনেক গরম পড়েছে। বলছি, তোমার ওই জায়গায় গরম কেমন? উনি আমাকে ব্লক করে দিয়েছে। আজকে 4 দিন হচ্ছে ওনার সাথে আমার কোনো কথা হচ্ছে না। এটা আরও কিছু না, আমার কি হচ্ছে, আমার এক বন্ধুর মা আর বন্ধুর বোন ঝগড়া লেগে আলাদা আলাদা হয়ে গেছে। আমি তাদেরকে একসাথে করে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরছিলাম, আমার বন্ধু আরেকজনের সাথে দেখা, বলল কোথায় গেছিলি? আমি বললাম আমার বন্ধুর মা বোন এক করতে গিয়েছিলাম। মায়ের কথা যখন উঠলো, তাহলে বলি, আমার মা আমাকে বলছে, বাবা বলছি আমার বয়স তো অনেক হলো, ঠিক মতো কাজ টাজ করতে পারছি না, বিয়ে টিয়ে কর। আমি ভাবলাম না, মায়ের কথা এবার রাখতেই হবে, তাই এখানে আসার আগে বাড়িতে একটা কাজের মাসি দিয়ে এসেছি। এখানে এসে খবর পাচ্ছি আমার বাবা নাকি ওই মাসিটার সাথে কলা কৌশলে প্রেম করছে। এই কথাটা আমার মা জেনে গেছে। বিশ্বাস করেন আমিন ভাই, এই কথাটা জানার পর আমার মা আমার বাবাকে এমন কেলিয়েছে, আমার বাবার কলার কৌশল এখন কোনোটাই কাজ করছে না। আমি আমার বাবাকে বললাম, বাবা এই বয়সে এসে এইসব করছো কেন? তুমি তো আমার আমিন দাদাকে দেখে শিখতে পারো। বাবা বললো, বাবা আমি সবই ঠিকই ছিলাম, ওনাকে দেখে শিখতেই তো আমার আজকে এই অবস্থা হলো। আমি আমিন দাদার কাছে গেলাম, আমি বললাম, দাদা
শুনেছি আপনি বলে বৌদিকে ভয় পান না। বলছে হ্যাঁ, তোর বৌদি আমাকে অনেক ভয় পায়। শীতের রাত ছিল, তোর বৌদিকে আমি বললাম যাও আমার জন্য 1 বালতি গরম পানি করে নিয়ে আসো। তোর বৌদি গেল, গরম পানি করে নিয়ে আসলো। আমার ভয়ে অনেক কাঁপে। তো রাত 12টার সময় আপনি গরম পানি দিয়ে করলেনটা কি? দাদা বললো আর বলিস না, শীতের রাতে ঠান্ডা পানিতে বাসন মাজতে অনেক কষ্ট হয়। আমি বাবাকে বললাম বাবা তুমি তো দেখি আমিন খান দাদার চেয়ে অনেক আরামেই আছো। আরাম বলতে মনে পড়লো আমার একটা বোন আছে, একদম কাজ টাজ করে না। আমি মাকে বললাম মা বোনটাকে কাজটা শেখাও, না হলে স্বামীর বাড়িতে গিয়ে করবেটা কি? তখন আমি আমার বোনকে বললাম যা আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আয়। আমার বোন গেল কিচেনে, 5 মিনিট পর আওয়াজ দিল দাদা গ্রিন টি বানাচ্ছি, দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর কি কি লাগবে? আমি বললাম সব ঠিকঠাকই আছে, তবে তোর থোড়া বুদ্ধি লাগবে। মা বলল ঠিক আছে ঠিক আছে, আদরের তো। বলছে আমার জন্য 1 কাপ দুধ চা বানিয়ে নিয়ে আয়। কিছুক্ষণ পর আবার বোন ডাক দিল মা দুধ দিয়েছি, চিনি দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর কি দিব? মা বলল বাবা সবটা যখন দিয়ে দিয়েছিস তাহলে স্যুপ বানিয়ে নিয়ে আয়। স্যুপ নিয়ে এসে আমার বোন বলছে দাদা খাবি? আমি বললাম না, এইসব ফালতু জিনিস আমি খাই না। ফালতু বলতে মনে পড়লো আমার একটা ছোট ভাই আছে। বিশ্বাস করবেন না, আমার থেকে ওনার বয়সের দূরত্ব 18 বছর। আমি বাবাকে বললাম বাবা সম্পত্তি যখন ভাগ করে দেওয়ার ইচ্ছাই ছিল, তাহলে এই 18টা বছর সময় নিলে কেন? আমার বাবা আমাকে বলল সেটা আমার আর তোর মায়ের মাঝখানে ঘুমানোর আগে তোর ভাবার উচিত ছিল। আমার ছোট ভাই আমার সাথে সব কিছু জিনিস শেয়ার করে। আমি আমার মাকে বললাম মা আমার সব জিনিস তুমি ছোট ভাইকে দিয়ে দাও কেন? আমার মা বলল বাবা এখন তোর যা জিনিস তোর ভাই তোর তাই, তোর যেটা ওরও এটা। বিশ্বাস করেন আমিন ভাই, এত ছোট বয়স হলো কি হবে, এই ভয়ে আমি বিয়েটা করি না। তো যাই হোক, আমার আর ছোট ভাইয়ের মধ্যে খুব ঝগড়া হয়। এই ঝগড়া বলতে খেয়াল হলো আমার মা আর আমার বাবার মধ্যে কিন্তু খুব মিষ্টি মিষ্টি ঝগড়া হয়। আমার বাবা আমার মায়ের কাছে এসে বলছে আমার 4 ছেলে মেয়ে, শুধু ইমনের চেহারাটাই আমার সাথে মিলে না। কেন? সত্যি করে বলো ইমনের আসল বাবা কে? আমার মা উত্তর দিল একমাত্র ইমনের বাবাই হচ্ছে তুমি। এটা শুনে কিন্তু আমার বাবার মাথায় পুরো রাগ উঠে গেল। বাবা একেবারে 1 বোতল দুষ্টু পানি খেয়ে কাজে চলে গেল। কাজ থেকে ফিরে আসতে আমি বললাম বাবা তুমি প্রতিদিন দুষ্টু পানি খেয়ে কাজ করো কেন? বাবা বলল বাবারে দুষ্টু পানি খেয়ে যখন আমি চা বাগানে কাজে যাই যে পরিশ্রমটা হয় সেটা ফিল হয় না, বুঝাই যেন আমার শরীরে কিচ্ছু নাই, শক্তি দিয়ে কাজ করি। আমি বললাম তাহলে বাবা তুমি ঘাস লতা পাতা খাও। বাবা বলল এটা আমি কখনো খাই না, খাবো না। আমি বাবাকে পরের দিন জোর করে খাইয়ে দিলাম। বিশ্বাস করবেন না, আজকে 4 দিন হচ্ছে বাবা একটা না কাজে করে যাচ্ছে, বাসায় ফিরে না। তো আমাদের চা বাগানে শুধু এগুলো হয় না, কিছু কিছু প্রেম ভালোবাসায় হয়। চা বাগানের মাঝখানে আমি এক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কিছু কথা শুনছিলাম। গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে তুমি 2টো পাতাতে হাত দিয়েছো ঠিক আছে, কিন্তু কুড়িতে কিছু হাত দিতে দিব না। এক রাশিয়ান একটা পর্যটক আমাদের বাগানে বেড়াতে এসেছে। বাগানে বেড়াতে এসে বলছে তোমাদের বাগানটা অনেক সুন্দর, এখানে চা পাতা কত করে? আমরা বললাম একটা চায়ের পাতার দাম 1000 টাকা। বলছে ওয়াও, একটা চায়ের পাতার দাম এত কেন? তোমাদের বাগানে কি চা পাতা নেই? আমি বললাম চা পাতা আছে, তবে আপনার মতো মুরগি নাই। বলছে আমরা তো খাবো শখ করে। তখন আমি বললাম আমরা খাই চা পাতার ভর্তা অভাবে পড়ে, আর আপনারা খান শখ করে। বলছি আপনারা চা খেতে খেতে তো অনেক কথাই ভাবেন, আপনারা চা খেতে খেতে তো অনেক কথাই ভাবেন। অনুরোধ আপনাদের কাছে এবার চা খেতে খেতে এই চা শ্রমিকের কথাটাও একটু ভাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তো দুর্দান্ত ছিল। এটাকে যদি আমি এক কথায় বলি ফ্যামিলির সমস্ত ঘটনা নিয়ে, সেটাকে বলবো আমি ফ্যামিলি ক্রাইসিস। তাই তো, একটা জোরে হাততালি ওর জন্য। তুষার ভাই শুরু করে। ইমন তো টিচার, জি, কিন্তু ওকে আগে দেখতে মনে হচ্ছে স্টুডেন্ট। খুব সুন্দর করে তোমার পারফরমেন্স উপভোগ করছিলাম, খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল।
ওর ব্যাক করার পর যে ওর কনফিডেন্স বেড়েছে, ওইটা ওর বডি ল্যাঙ্গুয়েজে, ওর পারফরমেন্সে, সব কিছুতেই দেখা যাচ্ছে, উইচ ইজ ওয়ান্ডারফুল। গুড জব। মানে দুটি পাতা একটি কুড়ির মান মনে তুমি রেখেই দিলে। ইটস ভেরি গুড, ওয়ান্ডারফুল ছিল পারফরমেন্স। আপনার পারফরমেন্সটা দেখতে দেখতে আপনি যখন চা বাগানের কথা বারবার বলতেছিলেন, আমি চোখে ভিজুয়াল করতেছিলাম যখন আমরা পুরোটা চা বাগান দেখি, যখন একটা শীতল বাতাস যায় চা বাগানের উপর দিয়ে, তখন আমরা দেখি যে গাছের পাতাগুলো খুব শীতলতার সাথে এরকম দুলতে থাকে, খুব স্নিগ্ধ লাগে। তখন আপনার পারফরমেন্সটা আমার কাছে খুব স্নিগ্ধ লাগছে, খুব ভালো। ইমন ভাই মনটা জয় করে নিছেন, থ্যাংক ইউ। ওকে, চায়ে চুমুক দিলে যেমন আমাদের এনার্জি বাড়ে, তার পারফরমেন্স দেখে আসলে মনে একটা জোর এসেছে এবং আমরা চা শ্রমিকদের নিয়ে বুকের ভেতরে ভাবতে শিখেছি। অনেক ধন্যবাদ। এই মেসেজটা এই মঞ্চে, একটা হাসির মঞ্চে আপনি দিয়ে গেলেন, অনেক ধন্যবাদ ভাই। শুধু তার সোলটাও অনেক সুন্দর, তিনি যে আরও তার কত রকম প্রতিভা, জাস্ট কিছু একটা শুনতে চাই। চা বাগানে আছি আমরা, একটু ভেবে নেন, একটু হালকা মিউজিক চলবে। গধূলি লগ্নে হেরিলাম আমি, অবচ্ছন্ন তাহার মুখখানি, বাধা অঘোর অন্ধকার। শুধু কর্ণপাত হইল কণ্ঠধ্বনি, স্বর সুমধুর কেকাধ্বনি, দেখার আকুতি বাড়ে বারবার। আধার করিয়া ভঙ্গ দৃষ্টি শুভতে হলাম মগ্ন, মন জুড়ায় হেরিলে তাহার পানে। এ প্রথম মিলন কেবল, হৃৎপিণ্ড বাড়ে প্রবল, হৃদয় তাহারে আরো কাছে টানে। দীর্ঘ বছর পরে এসেছে আমারই ধারে, আখি দুটি না করে বিশ্বাস। সময় খুবই ক্ষীণ, বিধাতার ইচ্ছে যেন পুনঃমিলনের করিয়াছে প্রয়াস। প্রথম অভিপ্রায়ে হাসি, অর্থ বলে ভালোবাসি। এমন তো হয়নি আগে, না হেরিলে হবে মরণ। দিচ্ছে উকি পুষ্প কানন, রাঙিল মন নামক সবুজ বাগে। যতই থাকি উদাস, চঞ্চল মন পাইলে আভাস, ক্ষুধা নিদ্রা যায় চলে। যদি সে হঠাৎ হারায়, জীবনটা থমকে দাঁড়ায়, যেন দিবা বেলায় সূর্য ঢলে। ভালোবাসার অভিপ্রায়ে তাহার সামনে দাঁড়ায়ে, হাতে দিয়াছি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার গন্ধে ঘ্রাণের আনন্দ মনে, দেখেছি তাহার মন যায় জোড়া। তোমার অভিমানে করুণ রস জাগে প্রাণে, আমি মুছিব তোমার অশ্রু জল। আমি যে তোমারই মম, মনে মোর রক্ত প্রভাত। রবে গো প্রিয়ে আজীবন জমা, তুমি শুধু আমার সমাপন। তুমি আমার ভালোবাসি, ওগো প্রিয়তমা। এটা কার লেখা? এটা হচ্ছে ইমন চাষার লেখা কবিতা। শুনতে শুনতে চা বাগানে হারিয়ে গিয়েছিলাম, সেই বাগানে বসে লেখা। এই কবিতাটা যদি কখনো কোনো পিকচারেশন কেউ করে, আমি করে দেবো। ইমন চাষা, আপনি যত সুন্দর লিখেছেন তেমনি সুন্দরভাবে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই এটা আবৃত্তি করেছে। জাহাঙ্গীর ভাইয়ের জন্য জোরে হাততালি। যে পারফরমেন্সটা হলো এটা ফ্যামিলি ক্রাইসিস নিয়ে, ওইটা ভালো লেগেছে, যে মা বোন এক করতে গিয়েছিলাম। বাংলাদেশে একটা খুব সুন্দর গান আছে, সেই গানটা খুবই পপুলার। মালো মা জিলো জি, বনলো বোন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মা দিলো জি, ও বনলো বোন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। অনেক সুন্দর। আপনার ফ্যামিলির পুরো ক্রাইসিস, পুরো ঘটনা জেনে গেলাম। সামনে এবার যে কী করবেন সেটা দেখার প্রত্যাশায় রইলাম। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ। এবার আমাদের মেন্টররা রয়েছে, দারুণ লাগছে তাদের টাসেলের পোশাকে, একটা জোরে হাততালি।
এপাশে রয়েছে আমাদের অতিথি প্রিয় অভিনেতা এবং ডিরেক্টর জিয়াউল হক পলাশ। আমাদের প্রিয় অভিনেতা রয়েছেন প্রিয় নায়ক সুপারস্টার আমির খান। প্রিয় অভিনেত্রী আমাদের দেবী শবনম ফারিয়া। প্রিয় অভিনেতা তুষার খান। এই যে যুদ্ধ চলছে, হাসির যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধে যে হবে জয়ী তার জন্য মার্সেল দিচ্ছে 5 লাখ টাকা। ফার্স্ট রানার আপের জন্য মার্সেল দিচ্ছে 3 লাখ টাকা। সেকেন্ড রানার আপের জন্য মার্সেল পুরস্কার রেখেছে 2 লাখ টাকা। এবং যে হবে ফোর্থ তার জন্য মার্সেল পুরস্কার রেখেছে মার্সেল ইনভার্টার এসি। যে হবে ফিফথ তাকে মার্সেল দিচ্ছে মার্সেল ওয়াশিং মেশিন। এবং যে হবে সিক্স তার জন্য থাকছে কি মার্সেলের আকর্ষণীয় ফ্রিজ। একটা জোরে করতালি হোক। তার মানে 6 জন ফাইনালে যাচ্ছে, বাকি 6 জনের কি হবে জানি না, তাদের জন্য থাকবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। কিন্তু এবার যে আসবে সে আমি জানি না আজকে কি টপিক, তার কি করবে, সে তার অ্যাকাউন্টে কি কি আছে সেটা যাচাই হবে এই মঞ্চে। আসে ঢাকা মোহাম্মদপুর থেকে মেহেদী হাসান তরু। ভালো। ব্যাংক হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা মানুষকে লোন দেয়, সে খুঁজে খুঁজে সেই মানুষটাকে লোন দেয় যার টাকার দরকার নেই। আর যেই মানুষটার ব্যাংক ছাড়া এই পৃথিবী, বউ বাচ্চা ফ্যামিলি সব বেকার, সেই হচ্ছে ব্যাংকার। আরে আপনি তো অনেক বিয়েতে অ্যাটেন্ড করছেন তাই না? ওইটা বলি নাই, ওভারঅল বিয়েতে অ্যাটেন্ড করছেন। তো খেয়াল করে দেখবেন যে বিয়েতে বউ বা পাশে বসে আর ছেলে ডান পাশে বসে, রাইট? হ্যাঁ। কেন? নর্মাল মানুষ বলবে হার্ট বা পাশে থাকে তাই বউকে পাশে রাখি না, কিন্তু আমি তো ব্যাংকার, আমি তো এভাবে বলতে পারি না। আমি বলবো যে কোনো প্রফিট ডান পাশে আর লস বা পাশে। আচ্ছা বলেন তো, একটা ব্যাংকারের সবচেয়ে বেশি আনন্দের জায়গা, ভ্যাকেশনে যাওয়ার প্লেসটা কোনটা হইতে পারে? চেক রিপাবলিক। এখন মানুষ কিন্তু এখন ব্যাংকে ওরকম যায় না, সবাই কিন্তু বুথে থেকে টাকা পয়সা তুলে নেয়। তো সেদিন আমি আমার ব্যাংক থেকে নিচে নেমে দেখি বুথে একটা সিরিয়াল, মানুষের সিরিয়াল টাকা তুলবে। তো এত সিরিয়ালের মাঝখানে অনেকে আবার শুনে রেডিও শুনতেছে। তো এই পুরো ব্যাপারটাকে আপনারা কি বলবেন? বুথ এফএম। এই হাসর মঞ্চে না সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছেলেদের মধ্যে, তাই না? যে ফারিয়া কবে হবে কার, তাই না? হ্যাঁ, ওর জন্য আজকে আমি ব্যাংকার। আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, সেদিন আমার কাছে একজন কাস্টমার আসলো, উনি অ্যাকাউন্ট পেড চেক নিয়ে এসছে। তো আমি সব প্রসিডিওর করে ওনাকে বললাম, স্যার অ্যাকাউন্ট পেড চেকটা তো কমপ্লিট করেছি, আপনি 72 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। ওনার নাম ছিল মিস্টার মানিক। উনি এই বিচেতে গেল, আমার টাকা এখন লাগবে, আমি এখন চেক দিচ্ছি, এখন টাকা দিবেন কেন? এখন না। বললাম স্যার একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যে ব্যাংক থেকে চেকটা পেয়েছেন সেটা আমাদের ব্যাংকে আসবে, তারপরে আপনার অ্যাকাউন্টে যাবে, তারপর টাকা পাবেন। এইসব রাবিশ রাবিশ রুলস আমি মানি না। আমি মুরব্বী, আমি বলি ধরেন আপনি কোথাও হেঁটে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে, হঠাৎ করে আপনি স্ট্রোক করে মারা গেলেন, আপনাকে কি কলা পাতায় শুয়ে কবর দিয়ে দিবে? আপনাকে বাসায় নিয়ে যাবে, তারপর ওখানে গোসল গা ধোয়াবে, তারপর আবার কবরস্থানে নিয়ে আসবে, রাইট? আরেকটা কনজিউমার এসেছিল, উনি ডিপোজিট করবে টাকা। তো আমাকে টাকা দিল, আমি টাকা গুনে দেখলাম যে 2টা নোট ছিঁড়া আর একটা হচ্ছে গিয়ে জাল নোট। তো আমি বললাম যে ভাই এগুলো চেঞ্জ করে দেন স্যার। বলে এগুলো চেঞ্জ করতে হবে কেন, আপনি দেখে দেন। আমি বলি ব্যাংক আসলে কি কোনো রকম জাল বা হচ্ছে ছিঁড়া টাকা নেয় না। আমি ব্যাংকে টাকা দিচ্ছি নাকি, আমার টাকা আমার অ্যাকাউন্টে রেখে দেন, আমি বুঝে নেব। সেদিন নোয়াখালীর একজন আসছিল, ওই যে ভাইয়ের এলাকার বজরা বাজার থেকে এক কাকা আসি বললো যে বাবারে তোর শাশির অ্যাকাউন্টে কোকা টিয়া আছে আর এই টিয়াটি তুলি দে। তা আমি দেখে দেখলাম এভরিথিং ইজ ওকে, আমি টাকা তুলে দিয়ে দিলাম। শাসাইন তোর শাশির অ্যাকাউন্টে আর কটি আছে আর একটু কসাইন। আমি সরি আমরা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি না। না না এটা তো তোর শাশি আর বউ, আমি তো ব্যাগ কিছু দেখছি আর এটা দেখতেই তো ননে। আচ্ছা আমরা টাকা থুতু দিয়ে গুনি না? হ্যাঁ, এই প্রচলনটা কবে থেকে হয়েছে বলেন তো? যেদিন থেকে টাকার মধ্যে রাজনীতিবিদদের ছবি আসছে। আচ্ছা থুতু থেকে মনে পড়লো, আমার একটা গার্লফ্রেন্ড ছিল,
ব্যাংকার তো সেই রোমান্টিক সময়টাতে না ওইভাবে বলতে পারি না কিছু। তো একদিন খুব ক্লোজলি ছিলাম আমরা, মানে আমি যে তাকে বলবো কীভাবে বলবো, আমি তো ব্যাংকার, বলতে পারি না। তো আমি ব্যাংকের ভাষায় বললাম, এই শোনো, তোমার অ্যাসেটগুলো যদি আমাকে দাও আমি তোমাকে ইন্টারেস্ট দিব। সেদিন আমার বউ আমার বলতেছে, আচ্ছা টিভিতে যে এত পড়তেছি যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এটা কি? আমি বললাম, দেখো এটা যদি তোমাকে আমি ব্যাংকের ভাষায় বোঝাই তাহলে তুমি বুঝবা না, আমি তোমাকে তোমার ভাষায় বোঝাই। ধরো তোমাকে যখন আমি বিয়ে করে আনছিলাম তখন তোমার বয়স ছিল কম, তোমার ছিল 36, 24, 36, ঠিক আছে, কিন্তু তোমার ভ্যালু আমার কাছে ছিল অনেক। এখন তোমার বয়স বাড়ছে, 2টা ট্যাবলেট ক্যাপসুল হয়েছে, তোমার হয়েছে 46, 38, 42, তোমার অনেক, কিন্তু আমার কাছে তোমার ভ্যালু কম। একটা গ্রুপ অফ ডাকাতের কাছে যদি আপনি অস্ত্র দেন তারা কি করবে? সবার প্রথমে ব্যাংক ডাকাতি করবে, ঠিক আছে। আর আমরা বাঙালিরা একটা গ্রুপ অফ কোম্পানিকে, ঠিক আছে, কেস আলমকে ব্যাংক দিয়েছিলাম, সে দেশে ডাকাতি করে ফেলছে। সেদিন আমি ব্যাংক থেকে নেমে ভাবছি একটু চা খাই, তো চার দোকানে যেয়ে চা আলাকে বললাম, মামা একটু চা দেন তো। মামা কোনটা, দুধ চা না রং চা? দুধ চাই দেন। কোনটা দেবো, কন্ডেন্স মিল্ক না পাউডার মিল্ক? পাউডার মিল্কই দেন, চিনি কম না বেশি? দেন না, সমস্যা কি? সরি, দুধ চা হইব না। কিন্তু তাহলে এত করে জিগেলেন কে? হ্যাঁ, আপনার ব্যাংকের বুথে যখন যে আমি কার্ডটা দেই তখন দেখা যায় এটা কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট? দিলাম সেভিং অ্যাকাউন্ট। 2000 নেবেন না 5000 নেবেন? দিলাম 5000। টাকার অ্যামাউন্ট কনফার্ম করেন, ইয়াস অর নো? দিলাম ইয়াস। রিসিপ্ট চান কিনা? ইয়াস অর নো? নো। তারপরে কয় দুঃখিত, বুথে টাকা নেই। তো আমাদের এই ব্যাংকের এই বাজে কন্ডিশনের পরে না আমরা চিন্তা করলাম যে আমরা সব ব্যাংকাররা মিলে চিন্তা করলাম, না আমাদের তো একজন দরবেশ বাবা আছে, আমরা ওনার কাছে যাই, উনি আমাদেরকে কিছু একটা বলবে, কিছু দেবে। তো আমরা গেছিলাম সালমান শেয়ার রহমানের কাছে। তো শেয়ার রহমান স্যার আমাদেরকে বুদ্ধি দিল, বলল, দেখো তোমরা সব টাকাগুলো আমাকে দাও, আমি দ্বিগুণ করে বের করে দেব, তখনই ব্যাংকগুলো সব সতেজ হয়ে যাবে, সজীব হয়ে যাবে, তখনই জয় হবে। এবং আমরা দিছিলাম, উনি এটাকে 2 গুণ না 5 গুণ করে ফেলছে, কিন্তু বের করছে ঠিকই, দেশে না, দেশের বাইরে। সবকিছু একটা কথাই বলতে চাই, ব্যাংক হচ্ছে গিয়ে যে কোনো দেশের তালিকা শক্তি, আর যারা ব্যাংকার তারা হচ্ছে গিয়ে তাদেরকে অ্যাক্টিভ করে রাখার জন্য চেষ্টা করে। তাই আজকে হাসর মঞ্চে সব ব্যাংকারদেরকে রেসপেক্ট। থ্যাংক ইউ সো মাচ। কেস আলম ঘেটে ঘেটে শুধু একটা কথা বলতে চাই, গিভ মি অ্যালোন অ্যান্ড লিভ মি অ্যালোন। ওকে, শুরুতেই আমাদের পলাশ ভাই। ভেরি ভেরি সেন্সিবল পারফরমেন্স, পারফেক্ট এক্সপ্রেশন, পারফেক্ট টাইমিং, পারফেক্ট পাঞ্চ, সুপার সুপার। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। কোন ব্যাংকে আপনার কত আছে লোন? আমার কোনো লোন নাই, ওকে, আমি অ্যালোন। অ্যালোন। আমিন খান। তরু, আজকে বাসায় গেলে খবর আছে তোমার, মুদ্রাস্ফীতি ও সাথে নিয়ে এসছো, এখান থেকে বেরো, খালি লাঠি রেডি আছে। কিন্তু আমি নিজেও কিন্তু জানি না এই মুদ্রাস্ফীতি জিনিসটা কি, আজকে মোটামুটি একটু বাহ্যিক ধারণা হলো আর কি, বউকে বোঝানোর মতো। পারফরমেন্স ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার সুপার। থ্যাংক ইউ। শবনম ফারিয়া, বাহ। উনি তো সবসময়ই ভালো, জি, নতুন করে আর কি বলবো, খুব ভালো। তরুকে পারফরমেন্সের আগে বাইরে দেখি একরকম, আর যখন ঢুকে তখন পুরো আর একটা মানুষ এসে এবং সেই মানুষটার পারফরমেন্সে করে যায়, বরাবরের মতন ভালো ছিল তরু, খুব ভালো ছিল। এই পর্বের 6 জন কন্টেস্টেন্টের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি, ফলাফল এক্ষুনি আমরা জানবো। বাকি সদস্যদের প্লিজ মঞ্চে আসবার জন্য বলছি, চলে আসুন। এই এপিসোডে 6 জন পারফর্মার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, সবগুলো চোখে লাগার মতো। এই এপিসোডে কে হচ্ছে এপিসোড উইনার, শুরুতে আমরা সেটা জানবো, তারপরে কিছুক্ষণ পরে আপনাদেরকে ফলাফল জানাবো কারা আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে। এপিসোড উইনারের ফলাফল জানাবে কে? তুষার খান। আজকে 4 জন। ওকে,
বেস্ট পারফর্মার। ওকে, এটা হচ্ছে মোহাম্মদ আবিদ হাসান নীরব। প্রিয় দর্শক, এপিসোড উইনারের ফলাফল জেনেছি, পুরস্কার পেয়ে গেছে এপিসোড উইনার। কিন্তু সেমিফাইনালের এই বিশেষ মঞ্চ থেকে কারা ফাইনালের মঞ্চে পৌঁছাবে সেই ফলাফল দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি আপাতত সব পারফর্মারদের ব্যাক স্টেজ যাবার জন্য অনুরোধ করছি। সবাই চলে যান, কিছুক্ষণ পর ফলাফল তৈরি হলে আপনাদের জানাবো। সেমিফাইনালে সবাই তাদের পারফরমেন্স দিয়ে দিয়েছে, বেস্ট দিয়ে দিয়েছে। ফলাফল আমার হাতে, বিচারক রায় দিয়ে দিয়েছে। আমি শুধু এইটুকু বলবো, ফলাফল একটু পরে ঘোষণা করছি। এটা একমাত্র রিয়েলিটি শো যেখানে 100% ফেয়ার জাজমেন্ট হয়েছে। আমাদের বিচারকদের জন্য জোরে একটা করতালি হোক। সো ফলাফল যাই হোক, সেটা আমরা সবাই মেনে নেব এবং এই রায়ের প্রতি আমাদের সবার শ্রদ্ধা ভালোবাসা রয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের আগে এই যে এত বড় একটা জার্নি আমরা কিভাবে কাটালাম, কি হয় গ্রুমিংয়ে, গ্রুমাররা কি করে, কিভাবে ক্লাস হয় সেখানে, অন্য স্কুলের মতো তো সে পরিবেশটা না, কিভাবে কাজ হয়, কিভাবে গ্রুমিং হয়, অনেকের কৌতূহল আছে। সেই কৌতূহল আমরা মেটাবো। সেই সাথে আমরাও একটু দেখতে চাই যে ক্যাম্পে আসলে কিভাবে এই জার্নিটা হয়, গ্রুমিং সেশন কেমনভাবে চলে সেই দিনগুলো। চলুন আমরা একটু দেখে নিই প্লিজ। প্রিয় দর্শক, এখন রাত বাজে 2:30। এই 30 মিনিট আমি আছি হাসর ক্যাম্পে, বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো, এবং এই ক্যাম্পের দায়িত্বে আছি কোঅর্ডিনেটর হিসাবে। সো আপনি দেখবেন একটা আওয়াজ শুনতেছেন, দেখে আসি সে কি করছে এবং অন্যরা কি করছে। কি করো? জোকস প্র্যাকটিস করি। দেখি কি? দেখি একটা জোকস বলো। আচ্ছা মাসুদ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো হবে নাকি বুয়েট ভালো হবে? অবশ্যই বুয়েট ভালো হবে। না, বাদাম বিক্রি করতাম। তো রাত জেগে কি করতেছ? জোকস এখনো গ্রিপে আসে নাই, প্র্যাকটিস করতেছি গ্রিপে, আমার চেষ্টা করতেছি। দোয়া করেন ভাই। এই যে হাসর জার্নিতে কয়টা পর্যন্ত রাত জাগছেন? হ্যাঁ, সকাল 6টা পর্যন্ত। এই ইটস দ্য ফার্স্ট টাইম যে আমি এসে আসলে এখানে জোক লেখার জন্য এত রাত জাগছি। রাত জেগে জেগে জোক লিখতেছি, আপনারা যদি না আসেন তাহলে তার কেমন হবে? ওকে, যাই বুঝছেন ক্ষেত্রে পড়াশোনার জন্য সর্বোচ্চ 11টা 12টা, কিন্তু এখানে মানে রাত জাগছি কি, রাতে ঘুমাইনি। ইভেন গতকালও মানে সকাল 8টা বাজে ঘুমিয়েছি। আমার চোখের নিচে কত কালি দেখছেন ভাই, চোখে যে মনে কথা বলে। কি করে কি ভয় পাইছেন? ফাইনালে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিশ্চয় আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় তাহলে যাব ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, এই সেই জিনিস যেহেতু অসংখ্য লাভ ভালোবাসা নিয়েছে ফারিয়াপুর। চিটং এর লোকজন আপনার এবং সুস্মিতের দিকে তাকায় আছে পুরো চিটং। সো বলেন আপনার কি প্রত্যাশা? আমি তো অলরেডি আমার প্রথম থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করছি, তো আমি কালকের জন্য বেস্টটাই দেবো ইনশাআল্লাহ। আমি কনফিডেন্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। দেখে আসো, মোবাইলটা নিয়ে আসো তো, দেখি স্ক্রিনে দেখো এখন কয়টা বাজে। দেখো দেখো, আর একটু সামনে নিয়ে 4:13 বাজে, তাই তো? ওকে, কখনো রাত জেগে এরকম পড়াশোনা করছো? পড়াশোনা রাত জেগে জীবনও না, দিনও পড়ি না, আবার রাত জেগে পড়ালেখা। এই যে সিরাগাও পড়িনি, এরকম জীবনও পড়া রিহার্সাল করিনি। জোকসের জন্য যে এত পরিশ্রম করতেছো, এটা মন থেকে করতেছি, ওইটা কেউ প্রেশার দিলেও করতাম না। মানে এক পর্ব করেই বাদ, কোনো আরেকটা সুযোগ নাই, অনেক ভয় আছে কি হয়। ওকে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। ওকে, সবার কি আনন্দের স্মৃতি, মানে খুব মিস করছি যে ওই গ্রুমিং হাউসে যদি আমি থাকতে পারতাম। আমিও এরকম একটা জার্নি কাটিয়ে এসেছি, অসম্ভব সুন্দর দিন কেটেছে। একটা জোরে হাততালি হোক। ওকে, এই আনন্দের অবসান না হোক সেটাই চাই।
খুবই ভালো হতো যদি সবাইকে নিয়ে ফাইনালে যাওয়া যেত, কিন্তু নিয়ম 6 জনকে নিয়ে যাচ্ছি আমরা ফাইনালে। আমি নামগুলো বলছি এক একে, সবাই চলে আসবে মঞ্চে। প্রথমে আসবে যাদের নামগুলো বলছি: আবিদ হাসান নীরব, আল আমিন নীরব, মেহেদী হাসান তরু, জাহিদ হাসান হৃদয়, সুস্মিত দে এবং ইমন চাষা। সবাই একসাথে ওকে। চূড়ান্ত ফলাফল জানিয়ে দিচ্ছি। এখানে 6 জন রয়েছে, 6 জন থেকে আমি যাদের নাম বলবো তারপর ফলাফল বলবো। আগে নামটা বলে নি: মেহেদী হাসান তরু, আল আমিন নীরব, সেই সাথে আবিদ হাসান নীরব, জাহিদ হাসান হৃদয়। এই 4 জন আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে। তো ফাইনালে যাচ্ছে যেহেতু এক দৌড়ে আপনারা ওখানে গিয়ে বসে পড়ুন প্লিজ। বাকি যে 6 জন, সেই 6 জনকে মঞ্চে আসতে বলছি প্লিজ, এক দৌড়ে চলে আসুন মঞ্চে। এখান থেকে আরো একজন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে, ফাইনালে যাচ্ছে সুস্মিত দে। পাবনা থেকে আরিফ আহমেদ, বরিশাল বরগুনা থেকে মোহাম্মদ মহিবুল্লাহ, খুলনা থেকে তারেক মাহমুদ, মিরপুর ঢাকা থেকে ফাইজা হাসিন শৈলী এবং ময়মনসিংহ গফরগাঁও থেকে হুমায়ুন কবির। এই 5 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না, ফাইনালে কেউ যেতে পারছে না। সবাই সামনে গিয়ে বসুন। ফলাফল ঘোষণার আগে জাস্ট জিয়াউল হক পলাশ ভাই আছেন, আপনি কখনো কোনো কাজ থেকে বাদ পড়েছেন? আমার পুরো জীবনের গল্পটা আসলে বাদ পড়ার গল্প। আচ্ছা, আমার স্কুল লাইফে যেহেতু আমি এসএসসিতে ফেল করছিলাম, তো এসএসসিতে ফেল করার কারণে যেটা হচ্ছে আমার 2009 আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো আমি গভর্নমেন্ট ল্যাব স্কুলে ছাত্র ছিলাম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের। তো ওই বছর পুরো স্কুলে একটা মাত্র ছেলে ফেল করছিল ম্যাট্রিকে, সেটাই ছিলাম আমি। সো এটা আমার লাইফের অনেক বড় একটা মানে দুর্ঘটনা বলতে পারেন, কারণ আমি যখন গভর্নমেন্ট ল্যাব স্কুলে যখন প্রথম ভর্তি পরীক্ষা দিই, আমি 3000 স্টুডেন্টের মধ্যে মেধা তালিকা 3য় হয়ে ভর্তি পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম। সেই ছেলে আমি যখন আমার ম্যাট্রিক ফেল করলাম, তখন বাবা মারা যেটা হয় আর কি, আমার মা তখন ব্রেন স্ট্রোক করলেন ওই নিউজটা পেয়ে। আমার মা প্রায় 4 বছর কোমায় ছিলেন পিজি হসপিটালে, সেখান থেকে সে আস্তে আস্তে ব্যাক করছেন। এর পরবর্তীতে যেটা হয়েছে, আমার স্কুল লাইফে সমস্ত বন্ধু থেকে আমি খুব ডিটাচড হয়ে গেছিলাম ওই ঘটনার পরে। তারপর আমি কলেজে উঠি, কলেজে মানে খুব অনিয়মিতভাবে, কারণ আমার কলেজের সাথে আসলে ম্যাচ হচ্ছিল না। দুর্ভাগ্যবশত আমাকে আবার গভর্নমেন্ট ল্যাব কলেজেই ভর্তি হতে হয়েছিল, কারণ কোনো কলেজে আমি তখন চান্স পাইনি। এর পরবর্তীতে আমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি, সেখানেও খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। পরবর্তীতে আমি তিতুমিরে পরীক্ষা দিছি, তিতুমির উত্তীর্ণ হয়েছি। তারপর তো আস্তে আস্তে ডিরেকশানে দিব বলে নির্ধারণ করছি, যে তখন মোস্তফা ফারুকী আমার গুরু, ওনার সাথে আমি কাজ করা শুরু করলাম সহকারী পরিচালক হিসাবে। আর এরপর যখন প্রফেশনাল লাইফে আসছি, অনেক কারণে আমি বাদ হয়েছি। তবে একটা কথা কি, বাদ পড়ে যাওয়াটা এটা আসলে আমি মনে করি জীবনের শেষ না। যদি নিজেকে শেষ মনে করতাম, তাহলে আল্লাহ পাক আজকে আমাকে হয়তো এই জায়গায় আনতো না, আমি হয়তো গেস্ট জাজ হিসেবে এখানে থাকতেও পারতাম না। অবশ্যই। সো যারা আপনারা বাদ পড়ছেন আজকে, আমার খারাপ লাগতেছে যে আমি আসলে এই এপিসোডের মানে শুরুতে খুব আনন্দ পাচ্ছিলাম, যখন শুনলাম যে আজকে নাকি অনেকে বাদ পড়ে যাবে, তখন আমি বলছি এটা সাক্ষী তো আসলে আমি হইতে চাইনি, তারপরও হইতে হইল। তো যারা বাদ পড়ছেন তারা আসলে মানে এখানে থেমে যাওয়ার কিছু না, পৃথিবীতে বড় বড় সাফল্য কিন্তু অর্জন হয়েছে কিন্তু পর্যায় থেকেই। সো আজকে যারা বাদ পড়ে গেছেন, ইনশাল্লাহ একদিন তারাও জ্বলে উঠবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আর যারা জিতে গেছেন তাদেরকে একটা কথাই বলবো যে এটা একটু ধরে রাখেন। সো আমি চাবো আপনারা সেটা রক্ষা করবেন। আর যারা বাদ পড়ে গেছেন আমার ভাই বোনেরা, আপনারা একদমই কষ্ট পাবেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে ভালো কিছু আছে। সবার জন্য দোয়া রইল আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, চূড়ান্ত ফলাফল এবার ঘোষণা করছি।
একদিকে সিলেটের মানুষ তাকিয়ে আছে, ফাইনালে তার এলাকার মানুষ যুদ্ধ করবে। এদিকে সিলেটের পাশে চট্টগ্রাম, তার দিকে তাকিয়ে আছে তার এলাকার মানুষ। চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি, আমাদের সঙ্গে এই দুইজনের মধ্যে থেকে একজন আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে। এই একজনের নামটা আমি ঘোষণা করছি। শুধু তোমরা দুজনই খুব ভালো পারফর্মার, তারপরে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী যে একজন আমাদের সাথে যাচ্ছে তার নাম হচ্ছে, তার নাম আমাদের সাথে দুজনই যাচ্ছে। দুজন আগে দুজনকে জড়িয়ে দাও। আমরা গোটা মেন্টর টিম সবাই একটা জোরে বিচারকদের জোরে একটা হাততালি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই সিজন হচ্ছে সিজন 7, লাকি সিজন 7। এই দুইজন গিয়ে বলবেন, যে 5 জন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না তারা দ্রুত চলে আসুন। এই 5 জন আমাদের সঙ্গে ফাইনালে যাচ্ছে না, তাদের জন্য আমাদের ভালোবাসার শুভকামনা থাকলো। শুধু এখানেই বিদায় নয়, মার্সেল কাউকে খালি হাতে বিদায় দিচ্ছে না, সবার জন্য পুরস্কার রয়েছে। আমাদের অতিথি এবং বিচারকদের কাছ থেকে আপনারা ক্রেস্ট এবং আপনাদের গিফট নিয়ে আসুন প্লিজ। বুক ভরা ব্যথা নিয়ে আমরা এই 5 জনকে এই সেমিফাইনালের এই মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি, কিন্তু সবার প্রতি আমাদের গভীর ভালোবাসা থাকলো। সেই সাথে আমি জানি প্রিয় দর্শক, আপনাদের মন থেকে এই 5 জন কখনো মুছে যাবে না। আজকে হয়তো তাদের জন্য হয়তো দিনটা ছিল না, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন এবং সামনে কোনো মঞ্চে আবার আপনাদের কারো না কারোর সাথে আমাদের দেখা হবে, সেই দিনের জন্য আজকে শুভকামনা থাকলো। সবাই একটা জোরে করতালি দিন প্লিজ। আমি আপনাদেরকে বলবো প্লিজ ওইখানটায় আপনারা সবাই গিয়ে বসবেন এবং সেই সাথে ফাইনালিস্ট 7 জন লাকি 7 সবাই চলে আসুন মঞ্চে। আপনারা প্রিয় দর্শক, এই 7 জনকে নিয়ে আমরা ফাইনালে লড়াই করতে চলেছি। হাসির সেই যুদ্ধে কে হবে জয়ী সেটা দেখব এবং ফাইনালটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে থাকবে। সো এই পারফর্মাররা আজকে অনেকে মেলানোমেশনও করেছে, যাদের প্রতি এক্সপেকটেশন হাই লেভেলের ছিল সেটা দিতে পারেনি, কিন্তু বেশ কয়েকদিন সময় পাবে। সো ওই দিন আমরা গেস্টের সামনে হতাশ হতে চাই না। যদি কোনো পরামর্শ? ইয়েস, ফাইনালের জন্য বিশাল টিপস আমার পক্ষ থেকে। এতদিন তোমরা যে পারফরমেন্স করেছো সেটি যদি ধরি 100-র মধ্যে, সেটি ছিল 1, অনলি 1। ফাইনালের দিন এখানে গ্যালারি থাকবে, এখানে প্রায় 250 থেকে 300 অডিয়েন্স থাকবে এবং সমাজের সব ধরনের মানুষ, এনটিভির হাই অফিসিয়াল, আমাদের মার্সেল কোম্পানির হাই অফিসিয়াল, গেস্ট, নানান ধরনের মানুষ থাকবে। ওইটাই মনে করো তোমাদের জীবনের বেস্ট পারফরমেন্স দেওয়ার দিন। প্রিভিয়াস যা হয়েছে সব ভুলে যাও, কোনো রকম তিল পরিমাণ নার্ভাসনেস ওদিনকে রাখা যাবে না, কারণ ওদিনকে স্টেজে অনেক লোক থাকবে, অনেক রকম পারফরমেন্স হবে, গান হবে, নাচ হবে, সেলিব্রিটিরা আসবে, পারফরমেন্স ডিলে হবে, হয়তো সেদিন শুরু হবে 4টায়, তোমাদের রেকর্ডিং হবে হয়তো 8টা-9টার দিকে। এই টোটাল টাইমটা কখনোই তোমরা তোমাদের পারফরমেন্সের বাইরে থাকবা না, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। এইটাই তোমার লাস্ট সুযোগ কিন্তু এই অ্যাওয়ার্ড উইন করবার। তোমাকে 100% প্রেজেন্টেবল হতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, বেস্ট লাক, বেস্ট অফ লাক। দেখা হবে ফাইনালের মঞ্চে। আসলে ফিনালেটাতে যাতে কেউ নার্ভাস না হয়, আমাদের অনেক ভালো পারফর্মারদেরকে আমরা দেখছি যে একটু নার্ভাস হয়ে যাচ্ছে, আজকে এবং গত এপিসোডে যেটা ছিল। প্লিজ নার্ভাস হয়েও না, কারণ নার্ভাস হওয়ার কিছু নেই। একদম নিজেদের পারফরমেন্স নিজেরা করে যাব, যা হয় সেটা হবে। ওকে, থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যে ফাইনালের আগে কেউ কোনো মাথার মধ্যে কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম ফিল ফ্রি। নিজের যোগ্যতা, নিজের দক্ষতা সবার জানা আছে, তো সবাই টেনে বেস্ট পারফরমেন্স দাও।
আমাদের নীরবের জোকসের মতো করে যদি বলতে চাই, পরীক্ষার আগের দিন রাতে সাদিয়ার ফোন টোন ধরা দরকার নেই, আর গ্রুপ স্টাডিওতে ভুলভাল করা দরকার নেই। সবাই যে যার মতো করে বেস্ট পারফরমেন্স করো, একদম চাপলেস, কোনো চাপ মাথার মধ্যে না নিয়ে। একদম একটা জোরে হাততালি হোক। প্রিয় দর্শক, আমরা 7 জন পেয়ে গেছি লড়াকু সৈনিক। এই 7 জনকে নিয়ে হাসো সিজন 7 এর ফাইনালের মঞ্চে দেখা হবে। আপনাদেরকে হাসি আনন্দ দেবার জন্য শেষবারের মতো আমরা লড়াই করব, আমরা চেষ্টা করব। সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসে থাকবেন, আপনাদেরকে আমরা হতাশ করব না। দেখা হচ্ছে আগামী পর্বে ফাইনালের মঞ্চে। আপাতত আজকের মতো বিদায়।